সবাই ডলি বলেই ডাকে। মনি বলেও ডাকে? না, মনি শুধু আমার ভালোবাসার মানুষ ডাকে। আচ্ছা ঠিক আছে। তো ডলি আপনার বয়স কত এখন? এখন 24 বছর বয়স। থাকছেন কোথায়? আমি মাওনা থাকি। মাওনাতে থাকেন। আর ওটাই কি আপনার জন্ম জেলা? না, আমার দেশের বাড়ি সিরাজগঞ্জে। তো 24 বছরের ডলি আজকে এখানে এসছে এবং ডলির কি গল্প সেটা আমরা উদ্ঘাটন করতে চাই। আমি কিছুটা জানি এবং আমার কাছে মনে হয়েছে যে এটা একটা বার্নিং ইস্যু হতে পারে রিসেন্টলি, রাইট নাও। কারণ ফেসবুকে আমরা এরকম ঘটনা অনেক দেখি, হরহামেশাই দেখি। এটা নতুন কিছু না, তবে আবারও একবার নতুন করে মনে করিয়ে দেওয়া দরকার। খুব ইম্পর্টেন্ট একটা গল্প। এবং ডলি, আপনি যেহেতু পরিণত বয়স্ক এবং আপনার যে গল্প সেই জায়গাটা থেকে আপনার ফেস বা আপনার চেহারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি আমরা দেখাই, অনেকেই সেটা নিয়ে বিরূপ মন্তব্য করতে পারে, আপনার জীবনে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। এটা জেনেও কি আপনি রাজি আছেন যে আপনার ছবি বা আপনার ভিডিও ফেসবুকে বা ইউটিউবে গণযোগাযোগ মাধ্যমে? হ্যাঁ, আমার রবিউল ছাড়া অন্য কোনো খারাপ বললে আমার সমস্যা হয় না। মানে আপনার এতে কোনো আপত্তি নাই? না, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, তারপরে আপনি সজ্ঞানে স্বেচ্ছায় অনুমতি দিচ্ছেন। ঠিক আছে, ও যেহেতু অনুমতি দিয়েছে, দিস ইজ আ ভেরি সেন্সিটিভ এপিসোড। প্রিয় শ্রোতা, ও একটা ব্যক্তির নাম নিয়েছে। কেন নিয়েছে আমরা টাচ পেলাম, আমরা শেষ পর্যন্ত গেলে হয়তো বা জানবো। কোনো কিছু গেস করবেন না, কারণ আমি সবসময় বলি যে একটা বাঁকে এসে অনুমান করার কোনো উপায় নেই আরেকটা বাকি কি ঘটছে। তো ও অনুমতি যেহেতু দিয়েছে, আমরা ফেসবুকে আমার ইউটিউব চ্যানেলে ওনার ছবি এবং ভিডিও পাবলিশ করব। ওকে, শুরু করি আমরা ডলি, একেবারে ছোটবেলা যেখান থেকে আপনার শুরু করার আছে। আমরা 3 বোন 1 ভাই। আমি সবার ছোট, খুব আদরের আর অনেক দুষ্ট। আপনার কাঁদতে ইচ্ছে করলে আপনি কাঁদবেন, কোনো সমস্যা নাই, লুকানোর কিছু নাই। আমি সবসময় মানুষকে বলি যারা এখানে গল্প বলতে আসেন, 2 থেকে 2.5 ঘন্টা সময় পাওয়া যায় আপনাদের সাথে। আপনার যা করতে ইচ্ছে করে, মনটাকে হালকা করার জন্য যা বলতে ইচ্ছে করে আমাকে বলেন। যখন আপনাকে চেয়ার দিব, তার মানে ইটস ইওর চেয়ার, আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমার বাবা 2007 সালে মারা যায়। তারপরে তখন আপনার বয়স কত? তখন আমার বয়স 8-9 বছর হবে। আচ্ছা, তখন আমার বড় বোনের বিয়ে হয়ে যায়। এটাই কি আপনার জীবনের প্রথম দিককার মেমোরি, নাকি তারও আগেও কোনো ঘটনা আছে যেগুলো বলার মতো? এখান থেকে। আচ্ছা, কিভাবে মারা গেল বাবা? আমার বাবা অনেক টাকা ঋণ করছিল। আচ্ছা, তারপরে উনি মানে এই ঋণের চিন্তায় স্ট্রোক করে মারা যায় হঠাৎ করে। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 3 বোন 1 ভাই। বড় বোনের শুধু বিয়ে দিয়েছিল। আচ্ছা। আর আমরা 2 বোন আর আমার ভাই ছিল। আচ্ছা, ভাইও বিয়ে করছিল। আপনার বাবা কি করতো? আমার বাবা ব্যবসা করতো। কিসের ব্যবসা? গরুর ব্যবসা করতো। তো ওই জায়গাটা থেকে বাবা ঋণ করে স্ট্রোক করে মারা যায়। আচ্ছা, তারপর কি হলো? তারপরে অভাব আসে, ভাই ভালো কাজ করে না ঠিক মতো, আর বড় বোনের তো বিয়ে হয়েছে। পরে আমরা 2 বোন থাকি বাড়িতে, আমি অনেক ছোট। পরে আমার মেজো বোন স্কয়ারে জব নেয়। তারপরে কিছুদিন পর আমিও জব নেওয়ার জন্য চেষ্টা করি, যেভাবে হয়তো 2 বোন চাকরি করলে বাড়ির সংসারটা একটু ভালো মতো চলবে। পরে 2009-এ আমি ঢাকাতে আসি। বাড়িতে তো অনেক অভাব থাকে। ঢাকাতে আসলে আমিও চাকরি নেই, আমার চাকরি হয় না, ছোট বলে কেউ নিতে চায় না। পরে আমার বোন বলে যে আমাদের অনেক অভাব, হাতে পায়ে ধরে আমার চাকরিটাও নিয়ে দেয়। পরে আমার বড় বোন কেউ নিয়ে আসে। পরে আমরা 3 বোন চাকরি করি, খুব ভালোভাবে দিন কাটে তখন আমাদের। পরে আমি 2013 সালে আমার পাশের গ্রামের এক খালা বলে যে ডলিকে তো একটা ছেলে পছন্দ করতেছে, তো ওর তো এখন সুন্দর হয়েছে আগের চেয়ে, তো ওকে বিয়ে দাও। পরে বাড়ি থেকে এটা বলে, আমি জানি না। পরে বাড়িতে একদিন আমাকে নিয়ে যায়, অনেকদিন পর ছুটিতে যাই। পরে ছুটিতে গেলে ওইখান থেকে এসে আমাকে ওই দিন দেখে, মানে আমার যে শাশুড়ি হবে সে আমার চুল দেখে পছন্দ করে ফেলায়। পরে ওই দিন পাকা টাকা করে ফেলায় যে আমার ছেলে যদি বিয়ে করে এই মেয়েকেই বিয়ে করবে। আচ্ছা। পরে উনি বাইরে থাকতো, পরে বাইরে থাকতে ওরকম কথা মতো হইতো। পরে সব কিছু ঠিকঠাক হইলো, আমি চলে আসলাম। পরে আমি বললাম না, আমি এখন বিয়ে করব না, আমি আরও কিছুদিন চাকরি করব। পরে আমার বড় আপু প্রেম করে বিয়ে করে থাকে, এর জন্য এখন আমি সিরিয়ালে থাকি। পরে আমাকে বিয়ে দিয়েবেই। আচ্ছা। আমার মা কথা দিয়ে দেয় যে আমি যদি বেঁচে থাকি তাহলে আপনার ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দেবো। ছেলে দেশের বাইরে থাকে? হ্যাঁ, দেশের বাইরে থাকে। পরে আমাকে বাড়িতে নিয়ে এসে ওই ছেলেদের বাড়িতে বেড়াইতে নিয়ে যায়, আমরা দেখতে যাব। পরে ওইখানে নিয়ে আমাকে কাবিন করে ফেলায়। আপনি ছেলেকে তখন দেখেননি? না, আমিও দেখিনি। ছেলেটা কোথায় আছে? দেশের বাইরে? মালয়েশিয়াতে। আচ্ছা। পরে কাবিন করে ফেলায়। পরে আমি আমাদের বাড়িতে চলে আসার পর আমি ঢাকা চলে আসি তারপরের দিনই, যে তোমরা ওকে জোর করে বিয়ে দিছো কেন? পরে আমাকে ওই মারধর করে পরে বলতেছে এই বিয়ে তোমার করতে হবে।
পরে ঢাকাতে আসার পরে ওই ছেলে আমার ফোন নাম্বার নিয়ে আমার সাথে কথা বলতে চায়। আচ্ছা, পরে কথা বললে আমি ওকে বলি যে দেখেন আমাকে বিয়ে করেন না, আমি এখন বিয়ে করব না, আমি আরও অনেক দেরিতে বিয়ে করব। পরে বলে না, আমার বাড়ি থেকে মা পছন্দ করছে, আমি তোমাকেই বিয়ে করব। পরে 14 সালে চলে আসে। চলে আসলে পরে বিয়ে করে আমাকে নিয়ে যায়। পরে 2 মাস থাকার পরে চলে যায়। পরে আমি বলি যে আপনি চলে গেছেন, এরকম করে ফ্যামিলিতে আমরা গরিব, ওরা অনেক ধনী ছিল, তো আমাদের বাড়ি থেকে বেশি টাকা দিতে পারে নাই, 1,20,000 টাকা দিছিল। এটা বলে আমার শাশুড়ি বলে আমার বাড়ির সাথে আমার চেহারা মেলে না, ফকিরের মতো দেখা যায়। কে বলে এটা? আমার শাশুড়ি। আচ্ছা, এরকম কথা সবসময় বলে। আর ওই বাড়িতে কিছু হারাইলে বলে যে বউ চুরি করে বাপের বাড়ি দিয়ে আইছে। তখন আপনার জামাইয়ের সঙ্গে দেখা হয়নি? আপনি না, জামাইয়ের সাথে আইছে। আচ্ছা, আসার পরে আমাকে কি তো কথা হলো? রেখেই চলে গেল আবার। না, কিন্তু আসার পরে কি কথাবার্তা হলো? কেমন লাগলো জামাইয়ের সাথে? না, আমি ওনার সাথে তখন আমার ভালো কথা সম্পর্ক হয় নাই, কারণ আমি তো ওনাকে বিয়ে করবই না। আচ্ছা, আর ওনার অনেক বয়স ছিল হ্যাঁ। তখন ওনার বয়স ছিল 32 বছর। তখন আপনার বয়স কত তখন? আমার বয়স ছিল তখন মনে হয় 20 এরকম হবে। কেমন বিষয়? আপনার কত সালে বিয়ে হয়েছে আপনার? 14 সালে। 14 সালে, আজকে হচ্ছে 19। ওইরকমই বলা চলে। হ্যাঁ, পরিণত বয়সী তো ছিলেন মোটামুটি। হ্যাঁ। আচ্ছা, কিন্তু আমি তো ওনাকে বিয়ে করবো না, আমি বলছিলাম। তারপরে উনি বিয়ে করছে কেন? সেটা তো উনি দায়ী না, আমার মনে হয় আপনার মাও অনেকখানি দায়ী। হ্যাঁ, মা তো কথা দিয়ে দিয়েছে, পরে আমি তো ওনাকে না করছি আচ্ছা, যে আমাকে বিয়ে করেন না, আপনি নিষেধ করলেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরে উনি চলে যায়, এরকম কথা বলে। পরে আমার পাশের বাড়ি কিছু ছেলেরা ছিল, মানে দেবর লাগে সম্পর্ক, ওরা যদি বাসার কাজ দিয়ে যাইতো তাহলে বলতো যে বউ ফোন দিয়ে নিয়ে এসে। আমি বাড়ির বাইরে বের হইলে বলতো যে বউ মনে ওই ছেলের সাথে কথা হয়েছে, তাই ওই বাইরে চলে গেছে। এরকম নানান কথা। আমার দেবর ছিল একটা, ও আমাকে মারধর করতো, এত ছেলেদের সাথে কিসের কথা, বাড়ির বাইরে কিসের বের হনো। মানে এরকম। পরে আমি আমার হাজবেন্ডের কাছে সবকিছু বলি। আচ্ছা, যেরকম। কি নাম ছিল আপনার হাজবেন্ডের? আমার হাজবেন্ডের নাম জ্যোতি। জ্যোতির কাছে সবকিছু বলেন? হ্যাঁ, যে তুমি আসো, এরকম করতেছে, আমাকে বিশ্বাস করে না, তুমি থাকলে আর এরকম সন্দেহ করবে না। আর আমার যখন যেটা লাগে ওইটা তো আমি বারবার চাইতে পারি না, তো তুমি আমাকে মাসে মাসে টাকা পাঠাবা। বলে যে টাকা পাঠাইতে কি হবে, আমি তো খাওয়ার টাকা বাবার কাছে দিয়েই দিই, তুমি আর টাকা দিয়ে কি করবা। আচ্ছা। পরে এরকম করার পরে আমি একদিন আমার শাশুড়ির একটা কাপড় হারিয়ে গেল। পরে আমাকে বলতেছে যে এই বউ চুরি করছে, চুরি কইরা বাপের বাড়ি দিছে। পরে আমি বলছি যে না, আমি চুরি করি নাই। পরে ওরা কবিরাজ বাড়িতে গেছে, আচ্ছা, চোর ধরবে। পরে কবিরাজ মনে কি বলছিল এটার এসে বলে নাই। পরে আমাকে আর ওই দিন কিছু বলে নাই। না বললে একদিন ঘরে আমাদের ওখানে প্রচুর পরিমাণ আম হয় ওদের বাড়িতে। পরে একদিন আম ঝাঁকাতে পেরে আমার শাশুড়ি যে গুনে রাখছিল, আমি আর সেটা জানতাম না। আচ্ছা। পরে আমি 2টা আম নিয়ে আমার পাশের বাড়ির একজনকে দিছি, আমগুলো পাকছে, খান। বৃদ্ধ লোক উনি। পরে উনি গুনে রাখছে, আমি জানি না। পরে আমার শ্বশুর আইছে, শ্বশুরের কাছে সব বলে দিছে, তোমার ছেলের বউ আম চুরি করে খাইছে, চোর হইছে, এই চোর বউ রাখা যাবে না, বাড়িতে মানায় না, এরকম কিছু। পরে আমি শুধু কান্না করি আর আমার হাজব্যান্ডের কাছে সব কিছু বলি। ও বলে ঠিক আছে, মা এখন বলতেছে বলুক, আমি আসলে তো আর বলবে না। আচ্ছা, ওই দিনও গেল। পরে একদিন গরুর মাংস রান্না করব। পরে গরুর মাংস আমার শাশুড়ি কেটে পিস গুনে রাখছে যে এখানে এত পিস মাংস আছে। আচ্ছা। তা আমি রান্না করার সময় মানে তরকারিতে লবণ হয়েছে কিনা এটা টেস্ট করার জন্য 1 পিস মাংস খাইছিলাম। সেটা আমাকে না জিজ্ঞাসা করে আমার শ্বশুরের কাছে বিচার দিতেছে। আর আমার একটা চাচি শ্বশুর ছিল, ওনাকে ডেকে এনে দেখাইতেছে, দেখো বউ না মাংস চুরি করে খাইছে। এটা সারা গ্রামের লোক যখন জেনে গেল, তখন আমি ওই বাড়ি থেকে চলে আসলাম। আর তখন ডিসিশন নিয়ে নিছি যে একটা মাংসর জন্য যে সারা গ্রাম ছড়াইতে পারে, এরকম বাড়িতে আমি থাকবো না। আমার হাজবেন্ডের কাছেও বলি, ও বলে যে তুমি খাইছো কেন, মা ভাগ করে দেওয়ার পরে তুমি খাইতা। পরে আমি বাড়িতে জানাই, আর বাড়ি থেকে সবকিছু দিত আমার। আচ্ছা। শ্যাম্পু টেম্পু যা কিছু লাগতো, মানে প্রয়োজনীয় সামগ্রী যা লাগতো সব বাড়ি থেকে দিত। হ্যাঁ, ওকে। পরে আমি বলতাম যে আমার যদি সবকিছু বাড়ি থেকেই দেওয়া হয় তাহলে আমি বাড়িতেই থাকি, উনি যখন আসে তখন যাব। পরে ওইখানে চলে আসার পরে ও একদিন ফোন দিয়ে, আমার ফোন বিজি পাইছিল মনে হয় আমার হাজব্যান্ড। পরে বলতেছে যে আমি তোমাকে আর রাখবো না, তুমি অন্য ছেলেদের সাথে সম্পর্ক করো, এর জন্য বাড়ি থেকে চলে গেছো। বিয়ের কয়দিনের মাথায় এই ঘটনা? বিয়ের উনি থাকতো আমার কাছে 2 মাস থাকার পরে আমি ওইখানে থাকছিলাম মনে হয় 5-6 মাস। আচ্ছা, তো এই সময়ের মধ্যেই ঘটনা। হ্যাঁ, তারপর
পরে তো আমি চলে এসে ডিসিশন দিলাম যে আমি ডিভোর্স দিয়ে দেবো। হুম আমার মা বাবা সবাইকে, পরে কেউ রাজি হয় না যে না ডিভোর্স দেওয়া যাবে। পরে আমি বলছি তাহলে আমি সুসাইড করব, ওই বাড়িতে যদি আমার যাইতেই হয় তাহলে আমি সুসাইড করব। হুম এটা বলার পরে তখন সবাই ডিসিশন নিল যে আচ্ছা ঠিক আছে, মেয়ে যখন এই বাড়িতে থাকবে না তাহলে ঠিক আছে ডিভোর্স দিয়ে দাও। হুম হুম, পরে আমার কাবিনের আমরা যৌতুক দিছিলাম 2,01,20,000 টাকা। পরে সেই টাকা নিয়ে আবার এমন সৃষ্টি হয় হুম, যে আমরা এত টাকা দিতে পারবো না, আমরা 80,000 টাকা দেবো। আচ্ছা পরে ওই আমাদের এলাকার সবাই বসে বলছে যে না ওরা যে এত টাকা দিছে সব টাকা দিতে হবে। ওকে, পরে সব টাকা দিয়ে দেয়, আমি ডিভোর্স দিয়ে দিই। টাকাগুলো আপনাদেরকে দিয়ে দেয়, হ্যাঁ আমাদের টাকা আমাকে দিয়ে দেয়। ব্যাগ দিয়ে দেয়। হ্যাঁ, হ্যাঁ, পরে ওইখান থেকে ওই ডিভোর্স দেওয়ার পরের দিনই আমি ঢাকাতে চলে আসি, মাওনাতে। মানে এটা কি প্ল্যান ছিল নাকি এমনিতেই চলে আসলেন? না এমনিতেই এখন গ্রামের লোক নানান কথা বলবে। ও, কথা থেকে বাঁচার জন্য। হ্যাঁ, তো মাওনা থেকে ছিল? মাওনাতে ছিল আমার একটা বোন আর আমার একটা ফ্রেন্ড। হুম পরে আমি ওইখানে যাই, ওইখানে গেলে আমি একটা চাকরি, ওইখানে স্কোয়ারে চাকরি নিই। হুম, নেওয়ার পরে ওইখানে স্কয়ার বেশ, টেক্সটাইলে। হ্যাঁ হ্যাঁ, হুম বেশ সুন্দর দিন কাটতেছে ওইখানেও। মানে আমি এত চঞ্চল একটা মেয়ে। হুম ওই শ্বশুর বাড়িতে থাকার পরে আমি কিছুদিন অফ হয়ে গেছিলাম, হুম আর ওরকম দুষ্টামি করা যায় না। হুম। পরে এইখানে আসার পরে আবার সবকিছু আমার আগের মতোই হয়ে গেল। হুম, দুষ্টমি, চঞ্চলি, ঘোরাফেরা। ওরা তো মহান খুশি, একটা ভালো বন্ধু পাইলো, আচ্ছা, আর দুঃখ থাকবে না ওদের কারো। জি। পরে এই করতে করতে তখন আমি 16 সালে যাই। 17 সালে আমি আমার আপুর ওই ফ্রেন্ডের সাথে ওই আমার ওই রবিউল নামের একটা ছেলের ছবি দেখি আচ্ছা ফেসবুকে। আচ্ছা, পরে আমার ভীষণ ভালো লাগে ওই ছবি দেখার পর। পরে আমি বলতেছি আপু এই ছেলেটারে না আমার খুব ভালো লাগছে। পরে আপু বলতেছে প্রেম করবি? আমি কইছি হ। পরে বলতে যাচ্ছে ঠিক আছে, মিঠুর কাছে বললে ওই ছেলের এই নাম্বার। আপুটা কে ছিল? আমার আপু। আপন? হ্যাঁ। আচ্ছা, পরে বলতেছে তুই প্রেম করবি? আমি কইছি হ্যাঁ। পরে বলতেছে আচ্ছা, আর মিঠুর কাছে বললে নাম্বার নিয়ে দেবো না। পরে মিঠু ভাই বলতেছে যে ওর নাম্বার তো আমি এখন দিতে পারবো না, তুই ওর আইডি নাম্বার। মিঠু ভাইটাকে? ওই ছেলের ফ্রেন্ড। তো মিঠু ভাইয়ের সঙ্গে আপনার বোনের কি সম্পর্ক? আমার বোনের সাথে, আমার বোনকে পছন্দ করতো ওই ছেলে। এ মিঠু? হ্যাঁ আচ্ছা, তো তার বন্ধু হচ্ছে এই রবিউল? হ্যাঁ। ওকে, তো মিঠুর সাথে আপনার বোনের সম্পর্ক তখনও ছিল? না, তাহলে কথা বলতো ফোনে, মানে আচ্ছা। আমার আপুকে ভালোবাসতো, আপু ভালোবাসতো না। ওকে, ঠিক আছে। তারপর? তারপরে আমি ওর আইডি নাম্বারটা নিয়ে মেসেঞ্জারে কিছুদিন কথা বলি, হুম অনেক কয়দিন। ও ওর নাম্বারটা দিতে চাচ্ছে না। পরে একদিন আমি মেসেঞ্জারে ফোন দিই। হুম পরে আমি বলি যে আচ্ছা আপনি কী সমস্যা, আপনি কথা বলতে চান না কেন? পরে বলে যে না আমি যদি প্রেম করি তাহলে তো টাকা লাগবে, আমি তো কোনো কাজ করি না, এই জন্য আমি কারোর সাথে প্রেম করি না। হুম আমি বলছি কেন, প্রেমের চেক টেক খাইছেন নাকি? হুম পরে কয় হ্যাঁ একটা মেয়েকে ভালোবাসতাম, যে ওই মেয়ের বিয়ে হয়ে গেছে, এরপরে আর প্রেম করি না, হুম আর প্রেম করতে তো টাকা লাগে। পরে আমি বললাম যে ঠিক আছে তাইলে তুমি আমার বয়ফ্রেন্ড হও, আমি তোমার গার্লফ্রেন্ড হই। কয় না এটা হবে না, আমি তোমার গার্লফ্রেন্ড হই, তুমি আমার বয়ফ্রেন্ড হও। মানে আমি টাকা পয়সা খরচ করার ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, মানে বয়ফ্রেন্ড হইলে আমি টাকা খরচ করবো আর ও তোমার গার্লফ্রেন্ড থাকবে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমার তো তোমাকে ভালো লাগছে, তাহলে ঠিক আছে তুমি কিন্তু আজকের থেকে আমার গার্লফ্রেন্ড। হুম পরে বলছে ঠিক আছে। এভাবে 17 সাল থেকে আমরা প্রেম করতেছি। পরে রোজার ঈদ আসলো, ওকে বললাম যে আচ্ছা আমরা কি দেখা করতে পারি? পরে বলতেছে হ্যাঁ দেখা তো করা যায়, কিন্তু যে দেখা করতে তো অনেক খরচ হবে। হুম আমি তো তোমাকে বলছি আমার কাছে টাকা পয়সা থাকে না, বাড়ি থেকে যদি টাকা দেয় তাহলে আমি ঘুরতে পারি, নাইলে নাই। হুম পরে আমি বলছি যে তুমি চিন্তা করো কেন, তুমি তো আমার গার্লফ্রেন্ড, হুম আমি তো তোমার টাকা খরচ করতে দেবো না। হুম পরে বলছে ঠিক আছে তাইলে মিঠু ভাইয়ের কাছে বলি, যদি ভাই বলে তাহলে দেখা করব। হুম পরে আমি বলছি কেন মিঠু ভাইয়ের কাছে বলতে হবে কেন? কয় না প্রেম করে দিছে, পরে হে ওরে যদি না বলি পরে কেমন না। হুম পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে আমি বাড়িতে যাই, পরে পরে বলতেছে না আমরা এইবার দেখা করব না, আমরা কুরবানি ঈদের পরে দেখা করব। হুম পরে বলছে আচ্ছা ঠিক আছে। পরে ঈদের পরে একবার আমি আমার আপু নওগাঁতে যাই হুম ঘুরতে, ওই মিঠু ভাইয়ের সাথে দেখা করতে। আচ্ছা, পরে মিঠু ভাইয়ের সাথে দেখা করতে ও ওইখানে থাকে। হুম পরে আমার আপু থাকে। পরে আমরা 4 জন একটা রিক্সা করে একটা পার্কে যাই। আচ্ছা, পরে ওই দিন আর কোনো কথা হয় নাই ওর সাথে, আপু ছিল, মিঠু ভাই ছিল, হুম শুধু এতটুকু কথা হয়েছে বিএনের কি শরীর খারাপ, এইটুকু কথা বললো। ও পরে ওর ফ্রেন্ডদের সাথে চলে গেছে, আমি আমার আপু আর মিঠু ভাই চলে আসি, হুম আমাদের গাড়িতে উঠে দিয়েছে। পরে চলে আসি। পরে আসার পর ওই দিনকে দেখার পর থেকে প্রেমটা আরো গভীর হয়ে গেল। হুম মানে ও আমাকে সামনাসামনি দেখছে, আমিও সামনাসামনি দেখছি। আচ্ছা,
পরে তো মানে কন্টিনিউ কথা হচ্ছেই, ঘুম নাই, কারো খাওয়া নাই, শুধু কথা আর কথাই কথা। আমি কিন্তু ফোন দিয়ে দেখ সবসময় কথা বলি। পরে ও একদিন আমার মর্নিং ডিউটি থাকে, পরে আমার ডিউটি শেষ হয় 2টা বাজে। ও পরে মানে ফোন দিচ্ছে, আমি অফিস থেকে একটু দেরি করে আইছি, ফোন রুমে রেখে গেছিলাম, পাগল হয়ে গেছে আমার সাথে কথা বলার জন্য। ওকে ওকে ওকে। পরে আমার একটা ফ্রেন্ড ছিল, ও ধরছে, পরে বলতেছে যে আপু একটু ডলিমনির কাছে দেওয়া যাবে? বলতেছে ও তো এখনো আসে নাই। প্লিজ আপু আপনি জান আমি 8 ঘন্টা ওর সাথে কথা বলি না, আমার খুব খারাপ লাগতেছে। পরে আমার ওই ফ্রেন্ডটা আমার কাছে ফোন নিয়ে যায়, আচ্ছা, অফিসে নিয়ে যায়, যে তুই এখন আসতেছিস না, তোর রবিউল তো পাগল হয়ে গেছে তোর জন্য। পরে আমি ওইখান থেকে কথা বলতে বলতে রুমে আসি, আসার পরে আবার সে কথা বলতে বলতে আবার সকাল হয়ে যায়। আচ্ছা, আমরা কথা বলতেই থাকি। পরে কথা বলতে বলতে কথা রেখে ও ফোন রেখে দেওয়ার পরে আমি ইউটিউবে যাই, যা দেখি একটা অপূর্ব নাটক আসছে। আচ্ছা, বড় ছেলে একটা নাটক ইউটিউবে। হ্যাঁ, খুব জনপ্রিয় নাটকটা। হ্যাঁ, অপূর্ব আমার ফেভারিট একটা নায়ক। পরে আমি ওই নাটকটা দেখার পরে বললাম রবিউল একটা নাটক আইছে আমার অপূর্বর, তুমি নাটকটা দেখবা। পরে বলতেছে আমার কাছে তো এমবি নাই, তুমি তো জানোই আমি এমবি কিনতে পারি না। পরে বলছে আচ্ছা ঠিক আছে আমি এমবি পাঠিয়ে দেবো, তুমি নাটকটা দেখবা। আর এই নায়কটা যেভাবে ভালোবাসে নায়িকাটাকে ওইভাবে আমাকে ভালোবাসবা। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি এমবি পাঠিয়ে দাও, আমি দেখবো। পরে এভাবে ভালোই চলতেছিল আমাদের। আমি তো মহা খুশি, অনেকদিন পর ভালোবাসার একটা পছন্দের মানুষ পাইছি। মানে আমার মতো খুশি আর রুমে কেউ থাকে না, সব সময় রুমে লোকজনকে ডিস্টার্ব, ফোনে কথা বলি। কুরবানিদ আসলেও আমরা তো কথা হয়েছিল কুরবানিতে দেখা করব। পরে দেখা করলে পরে ওইখানে ওর ফ্রেন্ড আসে 3টা, আর আমি আর মিঠু ভাই তো থাকে। পরে বলছে যে ঠিক আছে আমরা দেখা করব, দুপুরে লাঞ্চ করাবে তুমি একটা রেস্টুরেন্টে। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে আমরা যাই, ওর ফ্রেন্ডগুলাই আসার পরে আমরা একটা রেস্টুরেন্টে যাই। যাওয়ার পরে ওর পছন্দের খাবার ও অর্ডার করলো, আর আমি আমার পছন্দের খাবার অর্ডার করি। পরে সবাই খাওয়ার পরে ও বলতেছে নাও আমরা 1 গ্লাস লাচ্চা খাই। লাচ্ছি? হ্যাঁ। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে খাই। পরে লাচ্ছি খাওয়ার পরে ও বলতেছে আমি একটু খাবো, পরে তুমি খাবা। পরে বললাম কেন এটা বললা? এটা এরকম করে খাইলে নাকি ভালোবাসা বাড়ে, তাহলে আমি ওকে ছেড়ে কখনো চলে যাব না। পরে বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আর 1 গ্লাস নেই, তাহলে ভালোবাসাটা বেশি বেড়ে যাবে। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে। পরে ওইখান থেকে খাওয়াটার পর ওর ফ্রেন্ডগুলো বগুড়া মহাস্থানগড়ে যায় ওইখানে ঘুরতে। পরে আমি আর ও আর ওকে একটা হোটেলে নিয়ে যায়। পরে ওইখানে একটা রুম ঠিক করে দেয়, ওইটাও আমার টাকায়। আমি মিঠু ভাইয়ের কাছে টাকা দিই যে ভাইয়ার ওদের টাকাটা দেন। পরে ওইখানে দিই, পরে ওরা আবার ঘুরবে, ওদের তো খরচ আছে, আর ওরা তো ওদের কাজে আসে নাই। পরে ওইখানে আসলে পরে আবার ওদেরকে রবিউল বলতেছে যে তাহলে আর 1,000 টাকা দাও, আমি ওদেরকে দিয়ে দিই, ওরা ঘুরবে। আচ্ছা। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে তা দিয়ে দাও। পরে দিয়ে দিল, ওরা চলে গেল, আমি আর রবিউল। পরে রবিউল বলতেছে যে আজকে কিন্তু সারা রাত আমরা এই জায়গায় থাকবো। পরে আমি বলছি সারা রাত থাকবো, তুমি তো এই কথা বলো না, বাড়িতে তো আমি বলে আসি আমি চুরি করে আইছি। পরে বলতেছে যে আচ্ছা তুমি ফোন টোন অফ করে রাখো তাইলেই হবে। আচ্ছা, ও কি জানতো আপনার পাস্টটা, যে আপনার একটা বিয়ে হয়েছিল? হ্যাঁ, ও তো মিঠু ভাই বলছিল। মিঠু ওর তো ফ্রেন্ড ছিল, ও বলে দিয়েছিল সবকিছু। আচ্ছা, আমি বলি নাই। আমি পরে আমাকে কখনো জিজ্ঞাসা করেনি যে? না আমাকে জিজ্ঞাসা করেনি তখন পর্যন্ত? আচ্ছা, তারপর ও পরে ওই সময় জিজ্ঞেসছিল কি ব্যাপার, তো আমাকে পছন্দ হচ্ছে না তোমার? পরে বলছি হ্যাঁ হয়েছে তো। পরে বলতেছে তাইলে আমার কাছে আসো না কেন? আমি তো তোমার কাছেই একটা রুমের ভিতর আছি। পরে বলতেছে তো আমার সাথে তুমি থাকবা। পরে ও এটা বলতেছে নাইলে নাকি আমি ওকে ভালোবাসি না, অনেক কথা বলতেছে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি। আমি ঠিক বুঝিনি, মানে কিসের শর্ত দিয়েছো? আমি ওর সাথে না থাকলে আমি নাকি ওকে ভালোবাসি না। মানে ও আপনাকে বলছে নাইট স্টে করার জন্য ওর সঙ্গে? হ্যাঁ, তারপর? পরে আমি রাজি হইলাম। পরে আমরা ওইখানে থাকলাম দুজন। ওই দিন সারা রাত বৃষ্টি হয়েছিল। পরে ও বলছিল যে এই বৃষ্টি সাক্ষী আমাদের ভালোবাসার। পরে আমি বলছি যে এগুলো তোর সবই মনে থাকবে তোমার? পরে বলতেছে হ্যাঁ সবই মনে থাকবে আমার।
পরে থাকার পরে পরে আমি বলতেছি আমার কিন্তু আগে বিয়ে হয়েছিল। ও বলছে ভাই মজা করো না তো, এখন ঘুমিয়ে পড়ো। পরে এটা বলার পরে আমি আর একবার বলি নেই, যেটা কিন্তু সত্যি। পরে ওইখান থেকে সকালবেলা হয়, পরে আমরা দুজন বের হয়ে যাই। না, কিন্তু এখানে আমার কথা আছে, এটা হচ্ছে এই ছেলেটার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনি জানতেন, ডিটেল জানতেন? আপনি যে রাতের বেলা স্টে করার যে ডিসিশনটা নিলেন, এটা তো সম্ভবত কোনো একটা হোটেলে, রাইট? আচ্ছা, তো এরকম একটা জায়গায় আপনি তার সাথে স্টে করার ডিসিশন নিচ্ছেন, এটা তো ভালোবাসেন তাকে, ঠিক আছে, বাট নিজের জায়গাটা থেকে কোনো ধরনের কোনো কনফিউশন অ্যারাইজ করেনি কখনো? কোনো ভয় তৈরি হয়নি? বা আপনি যে কাজটা করতে যাচ্ছেন এটা তো অনৈতিক কাজ, এরকম কখনো মনে হয়নি ওই সময়টা? হয়েছে, কিন্তু ও আমাকে বলছে যে এটা যদি না করি তাইলে ও মনে করবে যে ওকে আমি ভালোবাসি না। আচ্ছা, তো যে কারণে আপনাকে এই প্রুফটা দিতে হবে। তার আগে মিঠু ওকে বলেছিল যে আপনি বিবাহিত, এবং সে বিবাহিত ব্যাপারটা আপনি ওকে যখন বললেন, তারপরে সে বললো যে ফান করো না, মজা করো না, ঘুমিয়ে যাও। তার মানে আপনাদের মধ্যে এই ধরনের অনৈতিক সম্পর্ক হবার পরে ডিসকাশন এগুলো। তারপর কি হলো? তারপর সকাল হইলো, পরে আমরা দুজন ফ্রেশ হলাম, হয়ে পরে আমরা ওইখানে একটা পার্ক আছে, সকালবেলা সবাই যায় ওইখানে। আর ওইখানে যায় সবাই আবার ফোন দিয়ে আবার আমরা ওর 4টা ফ্রেন্ড আবার এক হওয়ার পরে আমরা সকালে নাস্তা করলাম। নাস্তা করার পরে আমি বললাম ঠিক আছে, তাহলে এখন আমি আবার এইখান থেকে ঢাকা ব্যাক করব, বাড়িতে তো যাওয়া যাবে না। হ্যাঁ, বাড়িতে তো যাওয়া যাবে না, তাই আমি ঢাকাতে যাই। পরে বলছে আচ্ছা ঠিক আছে, তুমি ঢাকাতেই যাও। পরে আমাকে একটা গাড়িতে উঠাই দিল, পরে আমি ঢাকাতে চলে আসি। পরে ওকে আবার টাকা দিয়ে আসি, ও বাড়িতে যাবে। আমি টাকা না দিলে তো যেতে পারবো। মানে বাড়িতে যাওয়ার পর্যন্ত টাকা ছিল না এই ছেলের কাছে? টাকা ছিল কি না, ছিলই না মনে হয়। তো আপনি ওকে কি থেকে ভালোবেসেছিলেন? শুধু একটা ছবি দেখেই? আর ওর অনেক ভালো মনে হইতো আমার কাছে। কেন মনে হতো? কেন হইতো, ও সবসময় আমি যদি কিছু মিথ্যে কথা বলি ও সব বলতো পচা কথা বলতে হয় না, পচা কথা বললে আমাদের ভালোবাসাটা মনে হয় শেষ হয়ে যাবে। মানে অদ্ভুত বিষয়, একটা ছেলের আপনি ছবি দেখলেন, তাকে পছন্দ করলেন, তার সাথে আপনি ফার্স্ট মিটে আপনি এই ধরনের একটা সম্পর্ক করে ফেললেন। না, আমাদের তো আগে দেখা হয়েছিল। আচ্ছা, দেখা হয়েছিল, তার মানে এটা প্ল্যান ছিল একদম পুরোপুরি যে আপনি বগুড়াতে যাচ্ছেন ওর সঙ্গে দেখা করার ওর জন্য? সঙ্গে দেখা করতে যাচ্ছি। হ্যাঁ। বগুড়াতে কেন গেলেন দেখা করতে? ও তো এইখানে আসতে পারবে না। ওর বাড়ি ছিল কোথায়? ওর বাড়ি নওগাঁ। তো নওগাঁ থেকে ও বগুড়াতে আসতো? হ্যাঁ। আর আপনি সিরাজগঞ্জ থেকে? সিরাজগঞ্জ থেকে বগুড়াতে যাইতাম। মানে দুজনের জন্য একটা মিডল পয়েন্ট বেছে নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ। গিয়ে আপনারা কোন একটা হোটেলে থাকতেন। হ্যাঁ। ওকে, তারপর কি হলো? আপনি বাসে ওরা যাওয়ার ভাড়া দিয়ে দিলেন? হ্যাঁ, তারপর? হ্যাঁ, পরে ওরা বাসায় চলে গেল, পরে আমি ঢাকাতে আসলাম। পরে আমার আপু তো একটু রাগী, আপু বুঝতে পারছে যে আমি ওর সাথেই ছিলাম। পরে আপু আমার সাথে আর কথা বললো না। কথা না বলে আমার ফ্রেন্ড পরে বলতেছে যে তুই কালকে সারা রাত ফোন বন্ধ করে রাখছিলি, সবাই তো খুব টেনশন করছে, তুই সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছিস। পরে বলছে আমার দোষ নাই রে, ও না আমাকে ফোন বন্ধ করতে কইছিল, এই জন্য ফোন। মানে হে যা বলতো আপনি মোটামুটি চোখ বন্ধ করে সেগুলি করতেন? তারপরে বলতেছে যে এখন আর কথা বলিস না, তাইলে কিন্তু তোরে মারবে। কে মারবে? আমার বোন। আচ্ছা। তারপর আচ্ছা ঠিক আছে, কথা বলবো না। পর বলতেছে ঘুমিয়ে পড়, রাত্রে তো ডিউটি আছে। হ্যাঁ, তো বড় বোনই বলছে প্রেম করার জন্য, আবার বড় বোনই গায়ে হাত তুলতেছে, আমি ঠিক বুঝলাম না। বড় বোন তো জানে না যে আমার সাথে দেখা করে রাত্রে থাকবে। তো বড় বোনকে ওটা ফান করে বলেছিল? ফান করে বলছিল কিনা তা জানি না, তবে আমি তো সবসময় বলতাম যে আপু একটা সুন্দর ছেলে হইলে আমি প্রেম করবো। মানে আমার কাছে যেটা মনে হচ্ছে ওয়ান কাইন্ড অফ মিস্টেরিয়াস থিং, বিকজ বড় বোন ইন্সপায়ার করতেছে সম্পর্ক করার জন্য, আবার সে যদি বাইরে নাইট স্টে করে তখন বড় বোন আবার গায়ে হাত তুলবে, মানে অদ্ভুত রকমের ব্যাপার স্যাপার। ওকে, তারপরে বললো যে রাত্রে ডিউটি আছে, তাহলে এখন ঘুমিয়ে পর ফ্রেশ হয়ে। পরে আমি আবার বললাম আচ্ছা ঠিক আছে, ঘুমাই, আপুর কাছে যাই একবার। বড় আপুর কাছে? মানে এটা আপনাকে কে বলছে ঘুমিয়ে পড়ার কথা? আমার ফ্রেন্ড বলতেছে। ফ্রেন্ডের সঙ্গে থাকতেন আপনি? ও একই জায়গায় চাকরি আমরা করতেন? এক রুমে 6 জন থাকি, আমরা রুমমেট। ও 6 জন থেকে আপনারা গার্মেন্টসে কাজটা করতেন? হ্যাঁ হ্যাঁ। মানে সবাই একসাথে? প্রত্যেকটা রুমে 6-7 জন করে থাকে, সবাই একই গার্মেন্টসে কাজ করতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তারপর? পরে আমি বলতেছি না, আপু মন খারাপ থাকলে আমার ভালো লাগে না, যাই। তারপরে আমি আপুর কাছে যাই, পরে আপু ভাত রান্না করে মনে হয়। পরে আমারে বলতেছে তুই যদি আমার শরীরে টাচ করিস আমি কিন্তু পাতিল মাতিল সব ফালাই দেবো। পরে আমি বলতেছি আপু আচ্ছা আর কোথাও যাবো, কিন্তু ফোন অফ করবো না, যাও, তোমাদের আর টেনশন দেবো না। পরে কইতেছে এবারের মতোই শেষ তো? পরে বললাম হ্যাঁ এবারের মতোই শেষ। পরে বলতেছে আচ্ছা তাহলে যা, খাবার খায় ঘুমিয়ে পড়। পরে আপু যখন ক্ষমা করে দিল তাইলে তো আমি আরো খুশি। পরে রুমে আসলাম, রুমে এসে ঘুমাইলাম না, রবিউলের সাথে আবার কথা বললাম। পরে ও বলতেছে কেউ কিছু বলছে? বলছে যে হ্যাঁ আপু একটু রাগ করছিল, এখন আপুর রাগটা কমছে। পরে বলতেছে ঠিক আছে তাইলে তুমি এখন ঘুমাও, তোমার তো রাত্রে অফিস আছে, আমিও ঘুমিয়ে পড়বো। পরে বললাম আচ্ছা ঠিক আছে তাইলে ঘুমাও।
পরে ও আবার রাত্রে কথা বলতে পারতো না, হুম ওর ফ্যামিলি পাশের রুমে ওর মা থাকতো, খুব চুরি করে কথা বলতে হতো। পরে আমি সকালবেলা আবার অফিস থেকে আসলাম, অফিস থেকে আসার পর আবার কথা শুরু করে দিলাম। মানে এইভাবে কথা বলতে বলতে দেখা যেত যে আমার বেতনের টাকা পুরো শেষ হয়ে যেত। আচ্ছা, তারপর আপনি কথা বলেই যাচ্ছেন। তারপর আমি কথা আমার ফ্রেন্ডের কাছে বলতাম যে দেখ এই মাসে কিন্তু আমার টাকা শর্ট পড়ে যাবে, তুই কিন্তু টাকা দিবি। হুম পরে ও বলতেছে ঠিক আছে তুই কথা বলগা যা। হুম পরে বাড়িতে টাকা দিতে পারতাম না, মা বলতো কি ব্যাপার, আমার মেয়ে তো এরকম না, আর যাই কিছু করুক আমার মেয়ে তো আমাকে টাকা পাঠায় প্রতি মাসের 1 তারিখ হইলে, আচ্ছা এখন টাকা পাঠাও না কেন? পরে বলতেছি মা এখন না একটু সমস্যা হয়েছে, আমার খালি মজা খাইতে ইচ্ছা করে, আমি দোকানে অনেক টাকা ঋণ করে ফেলাই, এই জন্য আমি টাকা দিতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে মা, সামনের মাস থেকে আমি তোমাকে দিয়ে দেবো, যাও। মিথ্যা কথা বলতেন? হ্যাঁ, পরে মিথ্যে কথা বললাম। মা পরে মনে করলো যে এইটাই মনে হয় ঠিক, হুম আমার মেয়ে তো মিথ্যে কথা বলে না, কিন্তু মা তো আর জানে না আমি প্রেমে পড়ছি। হুম পরে আবার রবিউল আমাকে ফোন দিয়ে বলল যে তুমি কি আমার সাথে আবার দেখা করতে পারবা? পরে বলছি যে এখন সেদিনকে তোমার সাথে দেখা করে আসলাম, আবার এখন যাব, আমার কাছে তো এখন আর স্যালারি তো হয়ে গেছে, সেই 1 তারিখে হবে, হুম আর কিছুদিন পরে দেখা করি, তাহলে হাতে বেশি টাকা হবে, তখন দেখা করে আসবো, আর তোমার পছন্দের খাবারগুলো কিনে নিয়ে যেতে পারবো। হুম পরে বলতেছে না আমার পছন্দের খাবার কিনতে হবে না, তুমি আসলে। পরে আমি বলছি না তুমি ওই দিনকে আমাকে বলছো তোমার কালো আঙ্গুর পছন্দ, আমি এবার গেলে পরে অনেকগুলো আঙ্গুর কিনে দিয়ে আসবো, তুমি বাড়িতে নিয়ে খাবা। হুম পরে বলতেছে তুমি আসবা কি আসবা না, আমি তোমার কাছে আঙ্গুর চাইছি? পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে আসবো। পরে বলতেছে তোমার অমুক দিন এই টাইমে চলে আসতে হবে। মানে তখন কমেন্ট করছে আসলে? হ্যাঁ। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে আমি আমাদের এলাকায় যাই, যাওয়ার পরে আমার এক কাকি থাকে, ওর কাছ থেকে আমি লাভের উপর টাকা নিই। মানে সুদে টাকা নেন? হ্যাঁ হ্যাঁ, সুদে টাকা নেন বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করার হ্যাঁ, জন্য? আমার তো তখন স্যালারি তো এই 30 তারিখ 31 তারিখে হবে। জীবনে কত স্টোরি যে আমাকে শুনতে হবে। ওকে ফাইন, বলেন তারপর। পরে আমি তো চাচিরে বলি যে চাচি আমার তো টাকার দরকার। পরে বলতেছি টাকা দিয়ে তুই কি করবি, তোর তো কয়দিন পর বেতন হবেই। হুম পরে বলতেছি না বেতনের এবার ব্যাংকে কি যেন হয়েছে মনে হয় নেটের সমস্যা হবে। হুম কয় কি জানি আমার ছেলে তো উঠায় ব্যাংকে, তো কোনো নেটের সমস্যা হয় না, তোর খালি সমস্যা হয়। হুম পরে আমি বললাম তুমি দিবা 6,000 টাকা? পরে বলতেছে যা নিয়ে যা। আপনার স্যালারি কত ছিল ওই সময়? আমি যখন রবিউলের সাথে সম্পর্ক করতাম যে সময় তখন আপনি ঋণ নিতেছেন? হ্যাঁ হ্যাঁ, তখন আমার স্যালারি ছিল 7,000 টাকা। তো আপনি 6,000 টাকা ঋণ নিলেন? 6,000 টাকা নিলাম, মাসে 1 তারিখ হইলে আবার 6,000 টাকা লাভ দিতে হবে, আবার ওই 600 টাকা লাভ দিতে হবে, আর 6,000 টাকা ফেরত দিতে হবে। আপনার চিন্তাও হয়নি যে মাস কিভাবে না, চলবে? আমি তো খুব খুশি রবিউলের সাথে দেখা হবে। ও যে খুশি খুশি মন নিয়ে বলছে না, এটা আপনাদের একটু দেখা উচিত ওকে। যে তারপর পরে আমি টাকা নিয়ে ওইখান থেকে আবার আমার ভাইয়ের মেয়ের সাথে দেখা হয়। পরে বলতেছে তুমি বাড়িতে না যে এখানে কি করতেছো, যারাও দাদির কাছে গোয়া দি তুমি বাড়িতে আইসো। আমি বলতেছি ও কি তোমাকে আমি টাকা দেবো, কিন্তু মার কাছে বললো না আমি বাড়িতে আইসি। হুম পরে কইতেছে তাহলে বাড়িতে আসো। পরে আমি বাড়িতে যাই, শুধু 1 গ্লাস পানি খাই আবার চলে আসি, যে মা আসলে তো আমাকে আর যেতে দেবে না, হুম মা না আসার আগে আমার পলাইতে হবে। হুম মা নানির বাড়ি ছিল, পরে আমি ওইখান থেকে টাকা 6,000 নিয়ে চলে আসি, আচ্ছা আবার সিরাজগঞ্জ আসি ওইখান থেকে বগুড়াতে যাওয়ার জন্য। আচ্ছা পরে ওর জন্য অনেক কিছু কিনি, আপেল কিনি, কালো আঙ্গুরগুলো কিনি, তারপর কমলা থাকে। পরে ও সিগারেট খাইতো না, সেন্টার ফুড খাইতো, আমি ওগুলা কিনে নিই অনেকগুলো। হুম পরে ও টক খাইতে পছন্দ করে, আমি ওই যে বার্মির আচারগুলো থাকে ওগুলো অনেকগুলো কিনে নিই। হুম কিনে নিয়ে যাই, এটা আমি সিরাজগঞ্জ থেকেই কিনি, কারণ ওর সামনে গেলে যদি না কিনতে দেয়, আচ্ছা এই জন্য আমি ওইখান থেকে কিনে নিয়ে যাই। পরে ও আমার জন্য ওইখানে দাঁড়া থাকে, আবার সেই মিঠু ভাইকে নিয়ে আসে। পরে আর বলতেছে যে চলো আমরা আজকে 3 জন একসাথে ঘুরবো একটা রিস্কায়। হুম পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো। পরে এগুলা দেখে মিঠু ভাই বলতেছে তুই কি প্রেমে পড়ছোস না কি করছোস? আমি কই কেন? কই তুই তো দেখতেছোস এখন সব কিছু ওকে দিয়ে দিবি। আর আমি বলছি না, ওকে সব কিছু চাই নাকি যে ওকে সব কিছু দিয়ে দেবো? পরে কইতেছে আচ্ছা দে, এগুলা আমি নিয়ে ঘুরি আর খাই, তুই ওর সাথে প্রেম কর। পরে আমি বলছি ঠিক আছে তাহলে আপনি যান। পরে একটা রিস্কায় আমরা দুজন যাই, আবার ওই হোটেলটার কাছেই যাই। পরে আমি বলতেছি কী ব্যাপার, এইটা তো সেই আগের বার আইছিলাম, এইটা না? কয় হ্যাঁ এইটাই। টাকা দাও তো 1500। পরে আমি বলছি টাকা কী করবা? কয় দাও, তুমি এখানে দাঁড়া থাকো, 1 লিটারের একটা পানির বোতল নাও। পরে আমি ওকে টাকা দিই, ও দাদারে ফোন দেয়, কি বলে তা তো আমি জানি না, মানে জিজ্ঞাসা করছিল যে এখানে কেমনে কি বলবো আমি।
হোটেল আলাক। পরে ও রুম টুম ঠিক করে আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে আসো। পরে আমি কই কই আমার উপরে একটা ফ্রেন্ড আছে, ও তোমাকে দেখবে। পরে আমি বলি তুমি তো সবসময় বলো, ও আমাকে সবসময় বলতো আমি নাকি কাক পাখি, আমি কালো তো এই জন্য। পরে আমি বলি, তুমি সবসময় আমাকে কাক পাখি বলো, এটা বলে দাও যে আমার কাক পাখি আইছে। পরে না কয় তুমি তো এখন একটু কোকিলের মতো সুন্দর হইতেছো, এই জন্য দেখতে চাইছে। পরে আমি যাই, গেলে পরে ওর ফ্রেন্ড দেখি ওই রুম, ফ্রেন্ড না ওইখানকারই একটা লোক বিছনা টিছনা ঠিক করে দেয় ওইখানে। ওই পরে বলতেছে আমার ফ্রেন্ডকে 200 টাকা দিয়ে দাও তো। আমি কই কেন? পরে কইতেছে যে ও কিছু কিনে নিয়ে আসুক, খাবার টাবার। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে। আসলে ওইটা খাবার কেনার না, মানে ওই ছেলেটা ওই বিছনা ঠিক করে দিছে, এর জন্য ওনাকে দিতে হবে। আমি তখন বুঝতে পারলাম, ও যখন পরে আর ফ্রেন্ড খাবার নিয়ে আসলো না তখন বুঝতে পারি। পরে ও বলতেছে যে আসো এখন আজকে আমরা সারা রাত থাকবো। আমি বলছি না, তুমি তো আমাকে এটা বলো নাই, তুমি আমাকে মিথ্যে কথা বলে নিয়ে এসো কেন? আমি তোমাকে ভালোবাসি বেশি, যখন যেটা বলো বিশ্বাস করি, এর জন্য। কহে না তুমি বিশ্বাস করো সেটা তো আমি জানি। আচ্ছা ঠিক আছে, আজকে সারা রাত থাকতে হবে না, আমরা আজকে 2 ঘন্টা থাকলেই হবে। ওরা বলছে তুমি অসুস্থ, তারপরে দেখা করতে চাইছো, আমি এর জন্য আইছি, তুমি অসুস্থ দেখতে আইছি। বলতেছে না ওইটা আমি মিথ্যে কথা বলছি, আমার অসুখ না। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, আজকের থাকাই কিন্তু তোমার সাথে আমার শেষ থাকা। পরে বলতেছে তুমি এই কথা বললে কেন? পরে ও এমন অভিনয় করতেছে, মানে ও আমাকে এত ভালোবাসে যা আমি, মানে আমাকে আমার ফ্যামিলির কেউ এত ভালোবাসে না। পরে আমার স্কার্ফে পিন ছিল, ওইটা দিয়ে ও হাত কাটতে শুরু করতেছে যে তুমি যদি আমার সাথে না থাকো তাইলে কিন্তু আমি দেখো তোমার সামনে কি করি। পরে এটা দেখার পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে এরকম করো না, কিন্তু আজকের থাকাই কিন্তু তোমার সাথে আমার শেষ থাকা, আর কখনো বলবা না আসলে দেখা করব, কিন্তু আমরা এই ধরনের সম্পর্ক করবো না। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে। পরে ওইখানে থাকার পরে ওইখানে মনে 3-4 ঘন্টা থাকলাম। পরে মা আমাকে ফোন দিল যে কী ব্যাপার, তুমি নাকি বাড়িতেই ছিলা, কই গেছো? পরে আমি বলছি আমার একটা ফ্রেন্ডের বাসায় আইছি, একটু দরকারে আমি আসতেছি। পরে ও বলতেছে ফোন অফ করতে বলছি না। আমি কই না আজকে ফোন অফ করবো না, আমি বাড়িতে চলে যাব, আজকে থাকবো না। পরে এটা বলার পরে বলতেছে যাও, এই যে তুমি যে চলে যাচ্ছ এইটা যাওয়ার পরে 10 বার ভাববা। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাববো, তুমি আমাকে গাড়িতে উঠাই দাও। পরে ওইখান থেকে নামার পরে ও বলতেছে জানো আমার না অনেক ডাব খাইতে ইচ্ছা করতেছে। পরে আমি বলছি তো খাও, কয় টাকা দাও। পরে আমি কই ও তোমার কাছে তো টাকা নাই। পরে 2টা ডাব কিনি, ওই মিঠু ভাইয়ের দিই একটা, ও খায় একটা। ও আমাকে বলে না যে তুমি খাবা। ওর বাড়ি কোথায় যেন ছিল? বাড়ি নওগাঁ। পুরো নওগাঁর দুর্নাম হয়ে যাচ্ছে আজকে, আমি সরি টু সে। ওকে। পরে আমি ওইখান থেকে গাড়িতে উঠি। পরে ও বলতেছে যে চলে যাচ্ছ? আমি কই হ্যাঁ। পরে বলতেছে চলে যাওয়ার আগে কি যেন দাও তুমি, ওইটা দিবা না? পরে বলছে ও হো সরি। আচ্ছা ঠিক আছে, তাহলে কয় টাকা দেবো? পরে বলতেছে আচ্ছা 100 টাকা দাও, তাইলে ট্রেনে যাবো আজকে, ট্রেনে বেশি টাকা লাগবে না। পরে বলছে আচ্ছা ঠিক আছে নাও। পরে বলতেছে তুমি যায় ফোন দিও, আমার ফোনে কিন্তু টাকা নাই। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে যাই যদি আমি দোকান খোলা পাই তাহলে আমার ফোনেও লোড দেবো, তোমাকেও লোড দিয়ে দেবো। পরে বলছি আচ্ছা ঠিক আছে যাও। পরে ওইখান থেকে আসার পরে বাড়িতে আসলাম, মা তো সেই রকম মানে বকা রেডি করে বসে আছে, মানে আমি আসা মাত্রই শুরু করবে। পরে আমি একটা বাড়িতে আসতে আসতে আমার ওই দিনকার রাত 9টা-10টা বেজে যায়। পরে পাশের বাড়ির একটা দাদিকে নিয়ে ঘরের ভিতর ঢুকি, আচ্ছা যে দাদি থাকলে আর মা বকবে না। পরে আমি নিয়ে গেলাম দাদিকে। পরে বলতেছে যে কই গেছিলি? পরে আমি বলছি যে আমার একটা ফ্রেন্ডের বাসায়। পরে বলতেছে আর কোনোদিন যাবি, এত রাত পর্যন্ত থাকবি? পরে বলছি না এই একটা কাজ ছিল তো এর জন্য, আর তো থাকবো না। পরে মা বলতেছে ঠিক আছে খায় দেয়, ঘুমায় পড়ার, কালকে বাড়ির বাইরে বের হবি না। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে তো ওই রুমে শুয়ে থেকে ওর সাথে কথা বলতেছি, মা তো বুঝতে পারছে যে ফোনে কথা বলি। পরে বলতেছে কি ব্যাপার এত রাতে কার সাথে কথা বলা হয়? পরে আমার ভাইয়ের মেয়ে ছোটটা ও বলতেছে দাদি তোমার মেয়ে না প্রেম করে জানো? প্রেম করে মানে? কয় হ ওই যে খালি রবিউল করে। এই রবিউল আঙ্কেলটা যে কেডা দাদি, এইটা তো আমি বুঝতে পারলাম না। ওকে। পরে মা একদিন কইতেছে দেখি তোর রবিউল কোন রাজপুত্র যে তুই তার জন্য সব কিছু করে হেঁটতেছস। পরে মাক দেখায়, আমার ভাই মানে সবাই দেখে, আমার এলাকায় যারা আমাকে বিয়ে দিতে চায় এখন সবাইকে আমি দেখাই যে এই ছেলে ছাড়া আমি কাউকে বিয়ে করব না।
পরে বলে কেন এই ছেলে আবার তোর এত ভালো হয়ে লেগে গেল কবে থেকে? কিভাবে দেখান? ছবি দেখান? হ্যাঁ হ্যাঁ ছবি দেখাই। পরে ছবি দেখে সবাই পছন্দ করে ফেলায়, অনেক সুন্দর। পরে সবাই পছন্দ করে বলে আচ্ছা ঠিক আছে তাইলে এই ছেলেকে বলো বিয়ে কি করতো? পড়াশোনা করতো ওই সময়? পড়াশোনা শেষ করছে, পরে কিছু করে না, বেকার জীবন যাপন করতেছে। আচ্ছা, ফ্যামিলিতে কে কে ছিল ওর? ওর 3 বোনরা আর বাবা মা আর ও। আচ্ছা, ওই বড় ছিল? বোন বড় ছিল, তারপরে ও, পরে আরো 2টা বোন আছে। আচ্ছা, তারপরে আমি তো সবাই দেখাই, সবাই পছন্দ করে, আমি আরো খুশি হয়ে যাই যে আমার আর কোনো সমস্যা নাই, এবার আমি ওকে বিয়ে করে ও নওগাঁতে থাকবো খুব সুখে। আর নওগাঁর মানুষ যেভাবে কথা বলে ওইভাবে কথা বলবো। আমি আগে থেকে ওর কাছ থেকে শিখতে চাইতাম, ও বলতো না নওগাঁর কথা তোমার শিখতে হবে না। পরে মাকে বলতাম মা আমি কিন্তু নওগাঁতে থাকবো, তুমি আমার জন্য সবকিছু করে করে প্রতি ঈদে পাঠায় দিবা। পরে বলতেছে দেখ তোর রবিউল তোরে কি বলে, মানে যেই কেউ বলতো আমার রবিউল বলেই সবাই ওকে বলতো। পরে আমি ওই বাড়ি থেকে আবার ঢাকাতে চলে আসি, আমার ছুটি শেষ হয়ে যায়। জি। ঢাকাতে আসার পরে আমার ফ্রেন্ড জিজ্ঞাসা করতেছে কি প্রেম কেমন চলতেছে, আমাদের যে প্রেম তো খুব গভীর হয়েছে, এখন রবিউল আমাকে ছাড়া কিছু বোঝে না, আমিও রবিউলের ছাড়া কিছু বুঝি না। পরে আমার ফ্রেন্ড বলতেছে এই অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ হয়। পরে আমি বলছি যে এরকম কথা যদি তুই বলস তোর সাথে কিন্তু আমি কথা বলবো না। পরে আজকে আমার সাথে কথা বলা বন্ধ করে দাও, একদিন দেখি রবিউলই তোমাকে ছেড়ে চলে যাবে। পরে এটা বলার পরে আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলি না 7 দিন। আমাকে কেউ কিছু রবিউলের কথা বললে আমি তাকে শর্ত দিয়ে দিই আজকের থেকে আগামী 7 দিন যতদিন না হবে ততদিন আমার সাথে কথা বলবো না। আচ্ছা, এটা বললে আর রবিউলের সম্পর্কে কেউ বাজে কথা বলতো না। আপনার শুনতে ভালো লাগতো না? হ্যাঁ হ্যাঁ আমার শুনতে ভালো, কেন ওরা এরকম কথা বলবো, ও তো অনেক ভালো একটা ছেলে, ভালো মনের মানুষ। পরে এরকম করতে করতে ও আবার বলতেছে যে ডলিমণি তুমি কি আমার সাথে আবার দেখা করবা? আমি বলছি না এইবার দেখা করলে অনেক সমস্যা হবে, এইবার যাওয়া যাবে না। পরে বলতেছে না আর একবার আসো। পরে আমি বলতেছি কেন? ও পরে ওর সাথে যদি আমার কিছু হইতো তাহলে আমরা 2 সেকেন্ডের বেশি রাগ করে কারোর সাথে কেউ থাকতে পারতাম না। আমরা ফোনের নাম্বার সিম অফ করে রাখতাম কিন্তু মেসেঞ্জার চালু থাকতো। হচ্ছে মানে কাক পাখি, কোকিল পাখি, ময়না পাখি, টিয়া পাখি, এটা বললে আমার রাগ সব শেষ হয়ে যেত। যখনই দেখতাম ও কাক লিখছে পরে তো আমার ফ্রেন্ডরাও হাসতো যে তোর এত ভালোবাসা কাক পাখি ডাকে, তুই কালো দেখে? আমি বলি আমি কালো দেখে তো কাক পাখি বলে। পরে বলতেছে যে ঠিক আছে তোমার কাক পাখি দেখো, তোমার এই রাজপুত্র তোমার কাকের থেকে আর কি বানায়। পরে আমি একদিন বললাম আচ্ছা তুমি আমাকে এই কথা বলো, সবাই কিন্তু আমাকে অনেক কথা বলে, তুমি কাক পাখি বলো কেন? কয় আমার বন্ধুরা তো জিগেল আমি এটাই বলি যে আমি যার সাথে প্রেম করি ও কাকের চিট্টু ফর্সা কোকিলের মতো কালো। পরে আমি বলছি ও তাই না? পরে কইতেছে আমাদের আজকের যিনি গেস্ট তার এবং তার অনুমতিক্রমেই। জি, আপনি দেখতে মোটেও খারাপ না, এটা আমার যারা দেখছেন এখন ভিডিওতে তারা ভালো ওপিনিয়ন দিতে পারবে। জি বলেন। তারপর ও তো আমাকে ভালোবেসে এটা বলতো। হ্যাঁ শিওর, আপনি সেটা এনজয় করতেন। হ্যাঁ 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 আমার ফ্রেন্ডগুলো একটু দ্বিমত করতো যে কেন এটা বলবে। পরে তো আমি আবার রাগ করতাম যে তুমি আর যদি এই কথা বলো, বলে যে আমি যতদিন তোমার সাথে সম্পর্ক করবো এটা বলেই ডাকবো, যখন আমরা বৃদ্ধ হব তখন এটা বলেই ডাকবো। রাইট। পরে আমি বলতেছি যাও তোমার সাথে আর কথাই বলবো না। পরে আমি রাগ করে ফোনটা কেটে দিই। পরে আমার ফ্রেন্ডের ফোনে ফোন দিয়ে আমাকে একটা, তখন শাকিব খানের একটা ছবি বাড়াইছে সত্য কি, আর জিএমসির একটা গান তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে। পরে এই গানটাও আমাকে শোনায়। তারপরে আমার আবার রাগটা ভেঙে যায় যে ও মনে আমাকে সত্যি ভালোবাসে, আচ্ছা ডাকে ডাকুক। পরে ওই গান বলার পরে আমি আমার ফোন থেকে ওকে ফোন দিই। পরে বলতেছে আমার ফোনে যে মিস কলের টাকা ছিল তোমার বান্ধবীরে ফোন দিয়ে যে টাকাটা ফুরাইলাম এটা জরিমানা কে দেবে? পরে আমি বলছি যে আচ্ছা বাবু আমি পাঠায় দেবো। পরে বলতেছে না তোমার টাকা পাঠাইতে হবে না, তুমি তো আমাকে ভালোই বাসো না, ভালোবাসলে কি রাগ করতা? পরে আমি বলছি না আমার গার্লফ্রেন্ড এরকম কথা বলে না। পরে বলতেছে তাহলে তুমি কি ওই আমি যে বলছিলাম দেখা করবা? পরে আমি বলছি যে তোমার ফোন দিলেই কি এই কথা ছাড়ার কথা থাকে না? পরে বলতেছে না আমার ফোন দিলে এই কথা ছাড়া কথা থাকে না। পরে আমি বলছি যে আমি বললাম না আমার কাছে টাকা নাই, আর বাড়িতে অনেক দিন ধরে টাকা দিই না, মাকে এবার দিতেই হবে টাকা, আর কতবার 9-6 বোঝানো যায় মাকে। পরে বলতেছে যে ঠিক আছে আমি এইবার দেখি টাকা ব্যবস্থা করা যায় কিনা।
পরে আমি বললাম যে তুমি কই টাকা পাবা, কয় আচ্ছা আব্বার ওইখান থেকে টাকা চুরি করে দেখা যায় আসা যায় কিনা। পরে আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি দেখো চুরি করতে পারো কিনা। পরে ও বলতেছে আচ্ছা পরে ফোন দিয়ে বলতেছে যে হ্যাঁ ডলিমণি, আমি বলছি হ্যাঁ বলো। কইতেছে আমি না 1000 টাকা চুরি করতে পারছি। পরে আমি বলছি তোমার তো 1000 টাকা যাওয়া আসার ভাড়াই, তা আমার সাথে ঘুরবা কি। পরে বলতেছে না আসো। পরে আসার কথা বলতেছে, পরে আমি বলতেছি যে ঠিক আছে আমি তাহলে স্যালারি পেয়ে আসি। বলতেছে না স্যালারি পেয়ে আসতেও তোমার কাছে এখন যে টাকা আছে তুমি কাউক থেকে নিয়ে আসো। পরে আমি আবার আমার ওই চাচিকে ফোন দিই, ফোন দিয়ে বলি যে চাচি আমার তো আরও 4000 টাকা লাগবে। পরে বলতেছে তুই আগের 6000 টাকাই দেশ নাই এখনো, তুই আরও 4000 নিলে 10,000 টাকা হয়, তাহলে তো 1000 টাকায় 100 টাকা লাভ, তাহলে 10,000-এ 1000 করে হয় না। পরে তুই কোত্থেকে দিবি। পরে বলছি আমি দেবো তো, তোমার আমি কি না করছি। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তুই একটা নাম্বার দিস আমি টাকা পাঠাই দিবনি। পরে ও একটা নাম্বার দেয়, আমি একটা নাম্বার দিই, পরে চাচি টাকা পাঠা দেয়। পরে ওরে বলি যে টাকা দিছে 4000 টাকা। পরে বলতেছে 4000 টাকা হলেই হবে তুমি আসো। পরে যাই, যাওয়ার পরে আবার ওইখানে ওই একটাতেই ওইখানেই থাকি। পরেও আমার বলতেছে যে শোনো আমি যদি কখনো চলে যাই দেশ থেকে তখন তুমি কি করবা। বলছি আমি তো তোমাকে কখনো চাইতে দেবো না, আমি তো পাগল হয়ে যাব। পরে তুমি কি সত্যি যাবা। পরে আমার ওই দিনকে এত খারাপ লাগতেছিল, মানে আমি ওইখানে কান্না করতেছি। পরে বলতেছে পাগল তোমার দেখলাম যে তুমি আমাকে সত্যি ভালোবাসো কিনা। পরে আমি বললাম তাই এই ধরনের কথা আর বললো না। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে আর বলবো না। পরে আমি আবার ওর সাথে ওইখানে থেকে পরে আমি আবার বাড়িতেই চলে আসি। পরে বাড়িতে আসলে পরে মা যেন কীভাবে শুনে যে আমি আমার চাচির কাছ থেকে 10,000 টাকা নিয়েছি। এখন এই 10,000 টাকা আমি কীভাবে দেই, বাড়িতেই টাকা দিই না, আবার চাচিরে দেবো কীভাবে। আবার আমি এখন দিলেও তো আমি আর ফোনে টাকা ভরতে পারবো না, এমবি ভরতে পারবো না, তাহলে ওর সাথে আর কথাও তো হবে না আমার, টাকা যদি 10,000 ঋণ শোধ করে দিই। পরে মা জানার পরে অনেক সমস্যা হয় বাড়িতে, আমারে নিয়ে যায়, আমাকে বলে যে তুই টাকা নিছস। আমি বলছি হ। টাকা নিয়ে কী করছস। পরে বলছি যে আমি রবিউলের সাথে ঘুরতে গেছিলাম। পরে বলতেছে ঠিক আছে এই যে এবার টাকা শোধ করতেছি। পরে আমার খালা বলতেছে যে তাহলে আমার থেকে টাকা নিয়ে দিয়ে দে, তাহলে আর লাভটা বাড়বে না, পরে যেদিন ওর টাকা হয় ওই দিন আমারে দিলেই হবে। পরে আমি বলছি ঠিক আছে তাহলে এটা দিয়ে দাও, আর রবিউলের সাথে দেখা করবো না আর টাকাও নেব না। পরে বলতেছে বুঝে বুঝে বললি। মা বলতেছে, পরে বলছি হ্যাঁ মা আমি বুঝে বললাম। পরে আমার তো অনেক বইকা টইকা সবাই, বড় আপু মেজ আপু মা সবাই বইকে। পরে আমি বকা টকা শুনে ঢাকাতে চলে আসি। পরে আসার পরে আমি আর ঠিকঠাক মতো কারোর সাথে কথা বলি না, যে এখন বাড়িতে সবাই জেনে গেছে, এতদিন তো আপু জানতো, এই সম্পর্কটা এখন কত দূর যাবে। যদি বাড়ি থেকে বলে যে তোকে অন্য জায়গায় বিয়ে দেবো, আমি তো রবিউলকে ছাড়া বিয়ে করতে পারবো না। মানে আপনি যতবারই ওনার সঙ্গে দেখা করেছেন মূল টার্গেটটাই ছিল আপনাদের মধ্যে এই যে অনৈতিক সম্পর্কটা। হ্যাঁ এটাই মূল টার্গেটটা ছিল। হ্যাঁ। আচ্ছা, এটা ওর জায়গা থেকে টার্গেটটা ছিল, বাট আপনি ওকে ও যখন এগুলো বলতো আপনি লাভ ছাড়া, যেহেতু আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন, আপনি না যে থাকতে পারতেন না। এবং আমি যেটা জানলাম যে 3বারের সম্পর্কের মধ্যে 3বার গেছেন আপনি, তার মধ্যে 2বারই হলো সুদের উপর টাকা নিয়ে। পরে আর ও মানে রাস্তায় সারা রাস্তায় আমাকে আই লাভ ইউ বলতো, আর বলতো তোমাকে আমি অনেক ভালোবাসি, আমাকে তোমাকে ছাড়া কখনোই ও আপনার উইকনেসটা বুঝতো, আসলে আপনি কি পছন্দ করেন সেটা বুঝতো, বাট ওই সাথে সাথে ওর ইন্টারেস্টও বুঝতো। আমার কাছে এখন পর্যন্ত স্টোরি শুনে সেটাই মনে হয়েছে, বাট সামনে কি হবে জানি না, শুনতে থাকি। তারপর তো আমি আসার পরে চুপচাপ থাকি, কারোর সাথে কথা বলি না। আর আমার যেন কেন ভালো লাগে না কোনো কিছুতে, অফিস যেতেও ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, খাবার খেতেও ভালো লাগে না, মানে কেমন যেন লাগে। পরে আমার ফ্রেন্ড বলতেছে কি ব্যাপার, যে মানুষটা সারাক্ষণ রুমে সবাই মাথায় করে রাখতো, তুই এখন কথা বলিস না কেন। পরে আমি বলতাম যে আমার ভালো কথা শুনলেও ভালো লাগে না, তুই এখান থেকে যা, তোর কাজ থাকলে তুই কাজ কর, আমার ডিস্টার্ব করিস না। পর বলতেছে আচ্ছা ঠিক আছে তোর হাতের রান্না তো মজা, তুই খালি সবজিটা রান্না করে দিবি, আর কিছু করতে হবে না। আমি সবসময় রান্না করতাম, তরকারি রান্না না করলে ওরা কেউ খাইতো না। বলতাম যে না এখন আমি রান্নাও করতে পারবো না। পরে ও বলতো যে তাহলে তুই তো শুধু মাছ ভর্তাটা করে দিলেই হবে, আমার ফ্রেন্ড বলতেছে, আর কিছু করতে হবে না। পরে আমি বলছি না কিছু করতে পারবো না। পরে ওরা বুঝতে পারে যে আসলে কি সমস্যা হয়েছে। পরে আমারে আর কিছু বলে না, যেহেতু আমি ওদের সাথে কথা বলতে চাই না।
ওরা কি কি বলে আমার দেখে আমি আর এইগুলা তাল দিই না। পরে রবিউল ফোন দেয় খুব কম এখন। পরে আমি বলতেছি কি ব্যাপার, তুমি সারাদিন ফোন দিয়ে পাগল হয়ে যাইতাম, আমার ফ্রেন্ডদেরকে ফোন দিতাম মেসেঞ্জারে সারাক্ষণ, জান ময়না পাখি পাগল করে ফেলাইতে, এখন ফোন খুব কম দাও কেন? পরে বলতেছি একটু টেনশনে আছি, একটা সমস্যার মধ্যে আছি। পরে আমি বলছি কি হয়েছে? কয় আছে একটা সমস্যা আছে। পরে আমি বলছি বলা যাবে না? বলতেছে না। পরে আমি ওই মিঠু ভাইয়ের কাছে ফোন দিই, আচ্ছা ভাইয়া ওর কি হয়েছে, ও কেন যেন এরকম করতেছে কেন, মানে কথা খুব কম বলতেছে, কি সমস্যা হয়েছে, ওর কি টাকা পয়সার কোনো সমস্যা? পরে ভাইয়া বলতেছে টাকার সমস্যা হলে তুই দিবি? পরে আমি বলতেছি হ্যাঁ, ওর যদি টাকা সমস্যা আমাকে বললেই তো আমি দিই, তো বলতেছে না কেন? পরে কইতেছে যে তাহলে তুই ঠিক আছে, তুই ব্যাংক থেকে তোর যত টাকা আছে সব উঠায় ওরে দে, তাইলে তো ও খুশি থাকে, তুইও খুশি থাকিস। মানে ও সবাই জানতো যে রবিউল যদি খুশি থাকে তাইলে আমি খুশি থাকি, আর রবিউলের যদি মন খারাপ থাকে তাইলে আমারও মন খারাপ থাকবে। তারপরে কি বের করা গেল, কারণটা কি ছিল মন খারাপ? কারণটা ও পরে আমাকে দাদা বলতেছে যে রবিউল শুনলাম ও নাকি বিদেশ যাবে, হয়তো এটা নিয়েই বাড়িতে কোনো সমস্যা। পরে ও বলতেছে যে আমি পরে বল তুমি কি বিদেশ যাবা? পরে বলতেছে না, আমার বিদেশ ভালো লাগে না, আর আমি তোমাকে ছাড়াও থাকতে পারবো না। আমি বলছি তাহলে তুমি এইসব কথা ওঠে কেন বাড়িতে? পরেও বলতেছে যে বাড়ির সবাই বলতেছে আমাকে বিদেশ পাঠাবে। পরে আমি বলতেছি বাড়ির সবাই, তুমি বাড়ির যেই টাকা দিয়ে বিদেশ যাবা ওই টাকা দিয়ে আর আমার থেকে টাকা নিয়ে তুমি দেশে একটা ব্যবসা করো, পরে তুমি আমাকে বিয়ে করবা, আমি এখানে থাকবো, তুমি বাড়িতে ব্যবসা করে পরে ওই ছোট 2 বোনকে বিয়ে দিয়ে দিবা, ওরা বিয়ে দিয়ে হলে পরে আমি তোমাদের বাড়িতে যাব, তাহলে তো আর কোনো সমস্যা থাকে না, তোমার বিদেশেও যাওয়া লাগে না। পরে বললেন না পাগল, এটা বাড়ি থেকে যদি আমি ব্যবসা করতে চাই তাহলে টাকা দেবে না, আর বিদেশ গেলে তাহলে টাকা দেবে। পরে আমি বলছি না, তোমার বিদেশ যাইতে হবে না, আমি ওকে সবসময় বলতাম যে তুমি দেশে থাকো, বাড়ি থেকে যে টাকা দেয় আর বাদ বাকি টাকা আমি দেব, দিয়ে তুমি ব্যবসা করবা, তারপরে তোমার বন্ধুটোর বিয়ে দিবা, তারপরে আমাকে বাড়িতে নিবা, তারপরে আমরা দুজনে একসাথে বৃদ্ধ হব। পরে বলতো যে দেখি বাড়িতে কি বলে। পরে বাড়িতে আমি বললাম যে ঠিক আছে, তাহলে তুমি একদিন আমার সাথে সুমাইয়ার কথা বলাই দিও, ওর ছোট বোন। ওর ছোট বোনকে বলছিল যে আমি এরকম একটা মেয়ের সাথে কথা বলি, তো ওই মেয়েটা তোর সাথে কথা বলতে চায়। মানে আমি সুমাইয়াকে বলতাম যে তোমার ভাইয়াকে বিদেশ যেতে দিও না, ও যদি বিদেশ চলে যায়, আমি শুনতাম যে বিদেশ গেলে তো অনেক টাকা কামাই করে, তাই মানুষকে ভুলে যায়, তাহলে তো ও আমাকে ভুলে যাবে, আর ও ভুলে গেলে আমি ওকে ছাড়া থাকতে পারবো না। পরে ওই দিনকে ফোন দেয়, পরে আমি ঘুমিয়েছিলাম, পরে আর ফোন ধরতে পারি নাই। পরে আবার আমি ঘুম থেকে উঠে ফোন দিই, পরে বলতেছে সুমাইয়া তোমার সাথে কথা বলতে চাইলো, তুমি তখন ফোন রিসিভ করো নাই কেন? বলছি আমি ঘুমিয়ে গেছি, তাইলে এখন দাও। কয় না, আমি তো সুযোগ সবসময় সবাইকে দিই না। পরে আমি বলছি তার মানে কি তোমার বিদেশ যাওয়ার ইচ্ছা আছে না? কয় বিদেশ গেলেই তো অনেক টাকা কামাই করা যাবে, আর তারপরে আমরা দুজন সুখে থাকতে পারবো বেশি। পরে বলছে না, আমার বিদেশ যেয়ে সুখে থাকতে হবে না, আমরা দেশে থেকেই সুখে থাকবো, আমি বাড়ি থেকে বলবো, আর বাড়িতে তো সবাই তোমাকে পছন্দ করে, তুমি অনেক সুন্দর, আমিও পছন্দ করি, আর আমাদের বাড়িতে তো সমস্যা নাই, তোমার বাড়িতে সমস্যা হলে তুমি ওটা বলবা বুঝাইয়া। পরে বলছে যে না, আর কোনো কথাই হবে না, আমি দেশের বাইরেই চলে যাব। পরে আমি বলতেছি যে না না, তুমি বাইরে যেও না, আমি তোমার পায়ে ধরি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো, মানে তোমার একদিন কথা না শুনলে আমি থাকতে পারবো না। আমি এরকম মানে ওর ভালোবাসা ভিক্ষাও চাচ্ছি, যে তুমি আমাকে শুধু তোমার ভালোবাসা ভিক্ষে দাও, আর আমি তোমার বাড়িতে কাজের মানুষ হয়ে থাকবো, কিন্তু তাও তুমি ছেড়ে যেও না, আর তুমি বিদেশ গেলে আমার সাথে আর যোগাযোগ করবা না। পরে বলতেছে যে আচ্ছা দেখি, আর পরে বলতেছে যে একদিন আমি তোমার সাথে সারা রাত কথা বলবো। পরে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, তাইলে আমি ও বলতেছে যে আমার ফোনে কিন্তু টাকা নাই। পরে আমি ওই দিনকে আমার ফোনে মিনিট ভরে রাখি, 100 টাকায় 300 মিনিট দিত তখন। পরে আমি মিনিট ভরে ওর ফোনের অপেক্ষায় থাকি, ও কখন একটা মিস কল দেবে আমি ফোন দেব। ওই দিন আমি অফিসেও যাই নাই, আমার রাতের ডিউটি ছিল মনে হয়। আমি অফিস বাদ দিয়ে ওর ফোনের অপেক্ষায় থাকি, ওর তার খবর নাই। পরে আমি পরের দিন সকালে ফোন দিয়ে বলতেছি আমি তো সারা রাত পিকনিক খাইছি, এই জন্য আর তোমাকে ফোন দিতে পারি নাই। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, কোনো সমস্যা না হলে তুমি এরকম করতাম। পরে বলতেছে তো তুমি তো বুঝতে পারছো। পরে একদিন আমি
আমার জন্য কেমন লাগতেছে। দুপুরবেলা শুয়ে আছি, পরে আমার আপু যেন কি রান্না করে নিয়েছিল, পরে ওইটা শুকে আমার বমি চলে আইছিল। পরে আপু যেন কি রান্না করছিল, পরে আমার বমি আসে, পরে আমি বাইরে যাই। পরে আমার ফ্রেন্ডটা বসে থাকে বাইরে, পরে বলতেছে কি ব্যাপার ডলিমণি এরকম করতেছো কেন? পরে আমি বলতেছি কেন জানি রে, এই তরকারিটার গন্ধ ভালো লাগে না আমার, এই জন্য বমিটা আইছে। ওরও কইতেছে যা আপনার তো কি যেন বলতেছে, একটা উদাহরণ দিল ওদের দেশের, এই যে চালের মধ্যে হালি কত রঙ দেখালি, আমারে বলতেছে আমি নাকি অনেক রঙ দেখাই। পরে বললাম এর মানে তো বুঝলাম না। পরে বলতেছে আর কত ঢং করে লুকায় রাখা যায়। আমি বললাম তোদের কথা কিন্তু আমি কিছুই বুঝতেছি না। পরে বলতেছে তুমি তো এখন বুঝতে পারবা না। পরে আমি বললাম এখন বুঝতে পারবো না মানে? যা তুই আরো 7 দিন আমার সাথে কথা বলবি না, তুই খালি উল্টাপাল্টা কথা বলস। কয় হ্যাঁ এখন রবিউলের কথা বললেই তো তোমার শরীরে আগুন জ্বলে যায়। পরে আমি বলছি জানোই তো রবিউলের কথা খারাপ কিছু বললে আমার খারাপ লাগে, তাই বলো কেন? পরে বলতেছে ঠিক আছে তুমি একদিন রবিউলের কথা বলবা। পরে আমি আবার একদিন অফিসে যাই, আমি যেন কেমন হয়ে গেছি। পরে আমার মেডিকেলে আনছে, মেডিকেলে এনে বলছে যে তোমার তো শরীর দুর্বল, খাওয়া লাগবে ঠিক মতো, না খাইলে তুমি অসুস্থ হয়ে যাবা, ঠিক মতো খাবা। পরে আমি অফিস থেকে ওই দিনকে ছুটি দিয়ে দেয় আমাকে। পরে ছুটি দিলে আমি রবিউলকে বলি রবিউল আমার যেন কেন এখন কেমন লাগে। পরে রবিউল বলতেছে কেন কেমন লাগে, মনের ভিতর খারাপ লাগে নাকি? পরে বলছি না আমার শরীরটাই যেন কেমন লাগে। পরে বলতেছে ও এরকম একটু হয়, গরম তো, এই গরমে সবার শরীরটা কেমন যেন কিরকম যেন হয়ে যায়। পরে বলছি না বোকা গরম কই, রুমে তো সবসময় ফ্যান চলে। পরে বলতেছে যে কি জানো জানি না তোমার এরকম 9-6 কথা, রাখো ফোন রাখো। পরে আর আচ্ছা রেখে দিলাম। পরে আমার বান্ধবী, ওই বান্ধবীটাই আবার আমার কাছে আসলো, এসে বললো যে আচ্ছা ডলিমণি তুই সত্যি করে একটা কথা বলবি? পরে আমি বলছি কি বল? বলতেছে তুই কি রবিউলের সাথে শারীরিক সম্পর্ক করছোস? পরে বলছি হ্যাঁ। পরে কইতেছে যে তাইলে মনে হয় তোর বাবু টাবু হইছে, নাহলে তুই এরকম করিস কেন? তোর চেহারা তো আগে সুন্দর ছিল, এখন যেন কেমন হয়ে যাচ্ছে। এটা কে বলেছে আপনাকে? আমার ফ্রেন্ড আপনাকে জিজ্ঞেস করছে? ওরা ওর কাছে সব কিছুই বলি। রবিউল আমাকে কখন কয়টা চুমা দেয়, কখন কয়বার আই লাভ ইউ বলে, কয়বার কাক পাখি ডাকে, সব কিছুই আমার ওই ফ্রেন্ডের কাছে আমি বলি, একসাথে ডিউটি করি। পরে বলতেছে যে আচ্ছা তাইলে তুই একটা কাজ করতে পারস। আমি বলছি কি? বলতেছে এটা তুই তোর আপুদেরকে বলতে পারস। পরে আমি বলছি না রে আপুদেরকে বললে আমার মাইরে ফেলাইব, তুই বললেও এই কথা বলিস না। পরে বলতেছে তোর বলতে যদি সমস্যা হয় তা আমি বলি। আমি বলছি না তোর পায়ে ধরে কই এটা বলিস না, তাইলে আমার এইখানে রাখবেই না, আমাকে বাড়িতে পাঠিয়ে দিবে। পরে আমি বলতেছি না এটা বলিস না, তাইলে আমার বাড়িতে পাঠিয়ে দিব, আর আমি তো বাড়িতে গেলে রবিউলের সাথে কথা বলতে পারবো না। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি একটা কাঠি এনে দেবো, তুই একটু সব পরীক্ষা করে দেখবি আসলে তোর এরকম লাগতেছে কেন, চেহারাটাও কেমন হয়ে যায়। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে তুই আনিস, আমি ওইটা করবো। পরে এটা করার পরে ওইটা হ্যাঁ আসে। পরে আমার বান্ধবী বলতেছি সর্বনাশ করে ফেলছিস, এখন কি করবি? পরে আমি বলতেছি এখন আমি রবিউলে কি করে বলি বল। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি রবিউলের কাছে বলবো, আর তুই তোর বড় আপার কাছে চল, আপা যদি রবিউলকে বুঝাইয়া বলে তাইলে মনে রবিউল বুঝবে। পরে আমি রবিউলের কাছে যাই, রবিউলকে বুঝাই যে রবিউল দেখো আমার না এরকম এরকম লাগে। পরে বলতেছে যে তুমি কি মানে একটা বকা দিয়ে বলতেছে যে এইসব পেশাল পড়ার জন্য ফোন দাও। পরে আমি বলছি না আমার সত্যি কেমন যেন লাগে। পরে বলতেছে ফোন রাখো, এখন আর ফোন দিবা না। ওর ফোনটা অফ করে দেয়, পরে আর সারা রাত ফোনটা অন করে না। পরে আমি আবার আপুর রেশমির কাছে বলি যে রেশমি দেখো না আবার এরকম করতেছে, আমার সাথে না কথা বলতেছে না, ফোনটা অফ করছে, তাহলে এখন আমি কেমনে বলি? পরে বলতেছে আবার ফোন যখন অন করে ও যখন তোকে এই গানটা শোনাইতো তুই এই গানটা শোনাবি, তাইলে হয়তো তোকে ও আর এরকম রাগ করে থাকতে পারবে না। পরে আমি ওই গানটা শোনাই, ও যে গানটা বলতো আমাকে। পরে বলতেছে যে গান শোনাইতে হবে না, তুমি কি বলতে চাও বলো। পরে আমি বলছি তোমার সাথে না রেশমি কথা বলবে। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে রেশমির কাছে দাও।
পরে রেশমি বলতেছে যে হ্যাঁ রবিউল ভাইয়া ও তো এখন এরকম এরকম, ওর মনে হয় পেটে বাবু হয়েছে। পরে বলতেছে যে না না এটা মিথ্যে কথা, এটা কোনোভাবেই সম্ভব। ও বলতেছে এটা কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরে আমি বলতেছি যে সম্ভব না মানে তুমি এটা কি বলতেছো? পরে রেশমি বলতেছে তুই চুপ কর, আমি বুঝাই বললেই বুঝবে। পরে বলতেছে যে আপনার কথা বলা শেষ? পরে বলতেছে যে না শেষ না, আপনি কথাটা আগে শোনেন, আপনি হ্যাঁ না কিছু তো একটা বলবেন, এখন ও কী করবে। পরে বলতেছে এটা সম্ভবই না, এটা হয়ই নাই, ও এরকম নাটক করতেছে। পরে আমি আবার বললাম ফোন দিয়া যে রবিউল তুমি বিশ্বাস করতেছো না কেন? পরে কইতেছে যে না এটা কিভাবে বিশ্বাস করবো আমি, আমার জানা মতো তোমার এই মিথ্যে কথা বলতেছো, আর তোমার পেটে বাবুটা ভয় নাই। ও ওর জায়গা থেকে এতটা কনফার্ম ছিল কেন? সেটা আমি বলতে পারবো না। কেন আপনি বলতে পারবেন না? আপনি বিবাহিত একজন নারী, কয় মাস সংসার করেছেন এবং আপনি মোটামুটি ম্যাচিউর একটা বয়সের। প্রথম কথা হচ্ছে যে আপনি তো বিষয়গুলো সম্পর্কে জানতেন, কি করলে বাচ্চা আসে, কি করলে এরকম একটা দুর্ঘটনা ঘটতে পারে, ঘটনা বা দুর্ঘটনা আমি ঠিক জানি না, এটাকে কীভাবে বলবো, সেগুলো সম্পর্কে আপনার জানাশোনা ছিল না। আর এটা তো ফার্স্ট টাইম হয়নি ওর সাথে, আপনারা যাইতেন, আপনারা মিশতেন, সেটা নট ওয়ান টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম আপনারা গেছেন। তো একের পর আগে ঘটনাগুলো হচ্ছে, তার মানে আপনারা সচেতনভাবেই এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। তো সেখানে আপনি বলতে পারবেন না কেন? মানে আপনারা কীভাবে মিলেছেন যেটার মধ্যে ও কনফার্ম ছিল যে না বাচ্চা আসার সম্ভাবনাই নাই, আর আপনি বলতেছেন যে না আমি জানি না কিছু, মানে বিষয়টা আমি বুঝলাম না। এটার জন্য না বলতো যাতে আমি ওকে বিয়ের প্রেশারটা না দিই, সেটা তো অন্য হিসাব, কিন্তু এগুলোর সাথে তো আসলে বাচ্চা হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নাই। বাচ্চা যেভাবে হবে সেটা আলটিমেটলি দুজনের মধ্যে এরকম একটা সম্পর্ক হলে এবং সেখানে কিছু সিস্টেমেটিক প্রসিডিওর আছে সায়েন্টিফিক্যালি, সেগুলো ঘটনা ঘটলেই সেটা হতে পারে। তো আপনারা তো একবার এই ঘটনা ঘটেনি, আপনাদের মধ্যে বেশ কয়েকবার ঘটেছে। আপনারা দুজন সচেতন ছিলেন না? না আমরা দুজন কোনো ব্যবস্থা নিই নাই। পরে আমি ওকে বলার পরে ও বলতেছে আচ্ছা ঠিক আছে ফোন রাখি। ব্যবস্থা নেননি, তারপর আপনারা রেগুলার এগুলো করেছেন? হ্যাঁ। ও কোনো ব্যবস্থা নেয়নি? ও একবার আমাকে ওষুধ কিনে দিয়েছিল। আপনি খাননি সেটা? না না আমি ওইটা খাই। এটা এবং আপনি যে খাননি সেটা ওকে জানানো নেই? না, ও পরে জিজ্ঞাসাও করে নাই। তার মানে আপনাদের মধ্যে এই ঘটনা 1 মাস বা 2 মাসের মধ্যে বেশ কয়েকবার হয়েছে, এই যাওয়া আসার ঘটনা, তাই কি? মুখে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে 2-3 বার যে আপনারা একসাথে হয়েছেন সেটা 1-2 মাসের মধ্যেই নাকি গ্যাপ ছিল? না গ্যাপ ছিল 1-2 মাসের মধ্যেই। তারপরে তো ও বলতেছে যে এখন আমি রাখি, এইসব কথা শোনার জন্য ফোন রিসিভ। তো কেন বলতেছে যে এটা সম্ভবই না? আমি তো বুঝলাম না, এটা তো সম্ভব। এটা কি ওর জানাশোনা ছিল না? ও এটা বলতো, ও বলতেছে যে 2 মাসে 3 মাসে তুমি কিভাবে বুঝলা? আচ্ছা, ও বলছে 2 মাসে তুমি কিভাবে বুঝলা? হ্যাঁ 2 মাসে তো বোঝা যায় না, 3 মাসে তো বোঝা যায় না। পরে আমি বলতেছি যে বোঝা যায় না, আমি তো এটা ডক্টরের থেকে এনে পরীক্ষা করছি, এটা হ্যাঁ হয়েছে, তুমি বিশ্বাস করো। আর এখন এই যে আমাকে আমার ফ্রেন্ড নিয়ে যাচ্ছে আপুর কাছে, ওইখানে আপুর সাথে তোমাকে কথা বলা দেবো, তা আপু যেটা বলে তুমি একটু হ্যাঁ বলো। আর এখন তো এটা হয়েছে যখন, তাহলে তুমি একটা কাজ করো, আমাকে বিয়ে করে রেখে দাও, আমি এইখানে থাকবো, তুমি ওইখানেই থাকবা। এটা আপনি ওকে বললেন? হ্যাঁ হ্যাঁ। ও বলতেছে না আমার তো বিয়ে করা এখন সম্ভবই না, আমার বৃদ্ধ বাবা মা আছে, আমার 2টা বোন আছে, ওদের লেখাপড়া শেষ হবে, ভালো ফ্যামিলিতে বিয়ে দেব, আমার অনেক স্বপ্ন আছে ওদেরকে নিয়ে। পরে বলছে ওদেরকে নিয়ে স্বপ্ন আছে, তোমাকে নিয়ে তোমার কোনো স্বপ্ন নাই। পরে বলতেছে যে আমার স্বপ্নটা পরে আমি বলছি ঠিক আছে, তাইলে তোমার যখন ওদেরকে নিয়ে স্বপ্ন, আমি ওদেরকে বিয়ে দিয়ে দেবো, কিন্তু তুমি এখন আমাকে বিয়ে করো প্লিজ। পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে পরে কথা বলি, আগে মিঠু ভাইয়ের সাথে কথা বলি। পরে মিঠু ভাইকে কথা বললো, মিঠু ভাই বলতেছে যে এখন তাহলে কি করা যায়। পরে আমি আমার আপার কাছে, ওইখানে আমার ফ্রেন্ড নিয়ে যায়, আমার মেয়ে আপু তো অলরেডি জেনেই যায়। পরে আপু তো আমাকে আর ওইখানে রাখবে না, আমার সমস্ত জিনিসপাতি রুম থেকে বের করে মিলিয়ে দিয়ে দিছে যে ওর এইখানে কোনো জায়গা নাই, বাড়িতেও কোনো জায়গা নাই, কোথাও জায়গা নেই। আচ্ছা, এটা আপনার বড় বোন? না, এটা মেজো বোন। হ্যাঁ। পরে আমি আমার ফ্রেন্ড বলে যাচ্ছে জামা কাপড় নিতে হবে না, ও যদি চলে যায় আর পরে এসে নিয়ে যাবে। আচ্ছা, আগে রবিউল কি বলে এটা শুনি। পরে রবিউল কাছ থেকে আমি তো ওইটাই শুনলাম, ও না বললো ওর অনেক স্বপ্ন আছে ওর বোনদেরকে নিয়ে, ওর বোনদেরকে ভালো ফ্যামিলিতে বিয়ে দেবে। পরে আপুর কাছে যাই, বড় আপুর কাছে। পরে আপু বলতেছে, আপুর সাথে ফোনে কথা বলাই দিই রবিউলে। পরে আপু বলতেছে ভাই এখন এইটা তো সমাজে কেউ মেনে নেবে না, তুমি এখন বিয়ে করে রাখো, তোমার ফ্যামিলিতে সমস্যা হইলে তুমি পরে ওকে নিয়ে যাও। পরে ও বলতেছে না আপু এখন আমার বিয়ে করাই সম্ভব না,
পরে আপু বলতেছে বিয়ে করা সম্ভব না, এই যে এখন ও তো তোমাকে ছাড়া থাকতে পারে না, আর এই যে এখন এটা যে হয়েছে এটারও তো একটা ব্যবস্থা করতে হবে। পরে বলতেছে ও কি করবে না করবে সেটা আমি জানি না, তবে আমার পক্ষে সম্ভব না। পরে আপু বলতেছে তাহলে আমরা ওকে আর বাড়িতে উঠাবো না, তুমিও যেহেতু নিতে পারবে না তাহলে ওর রাস্তা ও দেখে নিক। এটা বললে বলতেছে সেটা ওর ইচ্ছা। ওকে। পরে আমি তো প্রচুর পরিমাণ কান্না করতেছি যে ও কেন হ্যাঁ বলতেছে না, আর এখনই তো বিয়ে করলে আমি ওর বাড়িতে যাব না, তাহলে ও হ্যাঁ বলে না কেন। পরে আপু বলতেছে ঠিক আছে তাহলে মিঠুর কাছে দাও, আমি মিঠুর মুখ থেকে শুনি, যেহেতু ও প্রেম করে দিছে, ওর সাথে ছিল, ও কি বলে। পরে মিঠু ভাই বলতেছে যে এখন তো আর ও বিয়ে করতে চাচ্ছে না, ওর ফ্যামিলি নিয়ে ওর অনেক স্বপ্ন আছে। তো আমার আপু বলতেছে এরকম তো সবার ফ্যামিলি নিয়ে সবার স্বপ্ন থাকে, তাই তুমি যদি বলো তাহলেই রবিউল রাজি হবে। পরে রবিউল বলতেছে যে না সম্ভবই না। পরে আপু বলতেছে তাহলে ওকে আমরা কোথাও কই যাবে না যাবে সেটা ও জানে। পরে আমি বললাম রবিউল তাহলে আমি তোমার এখানে চলে আসি। পরে বলতেছে তুই যদি এখানে আসস তাহলে আমি সুসাইড করবো। তুই তুকারি করতেছে? হ্যাঁ। পরে আমি বলতেছি তুমি সুসাইড করবা কি, তুমি যদি এখন এটা মেনে না নাও আমাকে তো কোথাও নেবে না, আপু মেজ আপু বের করে দিচ্ছে, বড় আপু নেবে না, আর মা তো অসম্ভব। তাইলে এবার আমি সুসাইড করব তোমার ওইখানে এসে তোমার সামনে, তুমি দেখো। এটা বলার পরে ও তো আরো খেপে গেল, আমি ওর ওইখানে যায় কেন সুসাইড করতে চাইলাম আর কেন ওইখানে আসতে চাইলাম, এটা আমার দোষ, এটা কি বাচ্চা টাচ্চা কিছু হয় নাই, এটা একটা নাটক, শুধু বিয়ে করানোর জন্য, বিয়ে করার জন্য এটা করতেছে, বিয়ে করার জন্য এটা করতেছি। আমি মানে ওর মতো আর ছেলে পাবো না, ও আমার কাছে অনেক সুন্দর এটা বলি, আর সুন্দর ছেলে তো তোকে কেউ বিয়ে করবে না, এই জন্য এখন নাটক শুরু করছিস। পরে আমি আবার আপুকে বললাম যে আপু আচ্ছা আজকে তুমি তোমার কাছে নিয়ে যাও, পরে আমি আবার ওকে রাত্রে ফোনে বুঝাবো। পরে ও বলতেছে আমি এখন চলে যাব বাড়িতে গেলে ফোন অফ থাকবে। পরে আমি বলতেছি না রবিউল তুমি আমাকে 10টা মিনিট সময় দাও, আমি বাসায় যেয়ে তোমাকে ফোন করব। পরে ও বলতেছে আচ্ছা ঠিক আছে। পরে আমি বলছি তুমি আমাকে বিয়ে করবে না, পরে বলতেছে না। পরে আমি বলতেছি তাহলে আমি তোমার এখানে এসে যদি সুসাইড করি তাও না, কয় না তাও না। পরে আমি বললাম তাহলে কি তুমি আমার সাথে আর সম্পর্ক রাখতে চাও না? পরে বলতেছে যে না রাখতে চাই না। পরে যখন আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি আর আমার সাথে সম্পর্ক রাখতে হবে না, তুমি ভালো থেকো, আমি বাচ্চাটার ব্যবস্থা আমি করব, আর আমি তোমাকে কখনো ফোন দেব না, আমি আমার ভাগ্যকে মেনে নিলাম। পরে বলতেছে যে কি ব্যাপার তুমি এত এই বললা বাচ্চা হয়েছে আবার এত সহজে ভাগ্য মেনে নিলা, এই যে তুমি নাটক করলা আমার সাথে এতক্ষণ, আমার এই কষ্ট দিলা, প্যারার ভিতর রাখলা। পরে আমি বলতেছি তুমি এখন এসব কথা বলতেছো কেন? পরে বলতেছে তুই যে নাটক করলি এটাই তো তার প্রমাণ, তুই এত সহজেই মেনে নিলি ভাগ্যকে। পরে আমি বললাম যে দেখো আমি ওইখানে গেলে তুমি সুসাইড করবা, আবার আমি সুসাইড করতে চাইলেও তুমি বিয়ে করতে পারবা না, তাইলে এখন আমি আমার ভাগ্যকে মেনে না নিয়ে কি করব বলো? পরে বলতেছে যে ঠিক আছে রাখ ফোন রাখ, এখন আমি বাড়িতে যাব, আমার খুব প্যারার ভিতর রাখলি। এটা বলে ফোন কেটে দেয়। আমি ওইখানে রাত্রে থাকি। পরে একটা আপু বিশ্বাস করে না, পরে একটা ডাক্তারের কাছে নিয়ে যায়। পরে ডাক্তার বলে হ্যাঁ। পরে আপু অনেকগুলো ওষুধ কিনে আমাকে দিয়ে দেয় যে বাচ্চাটা যেন, ও যেহেতু ছেলে তোমাকে আর বিয়ে করতে চাচ্ছে না, তাহলে এটা তুমি নষ্ট করে চাকরিটা করো, আর ওইখানেও তো তোমাকে রাখবে না বাচ্চা সহ। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তা ওষুধ কিনে দেয়। পরে আমি ওষুধগুলো নিয়ে আমি সিরাজগঞ্জ চলে যাই। সিরাজগঞ্জ শহরে চলে যাওয়ার পর মানে ওইখানে যাওয়ার পরে আমি একটা বাসায় যাই বলি যে আমি বাসাটায় থাকলে তাইলে আর কেউ কোনো সমস্যা করবে না। ও আমার আপু আমার ফোন রেখে দেয় যে ফোন থাকলেই তোমার রবিউলের কথা মনে পড়বে, তুমি রবিউলের ছবি দেখবা, ওর স্মৃতিগুলো তোমার চোখে ভাসবে, ওর সাথে কথা বলতে ইচ্ছা করবে। তোমার ফোন নাই, তুমি এখন থেকে যে টাকা বেতন পাবা সব টাকা হাতে দিয়ে দিবা তোমার মেজো বোনের কাছে। পরে এখন আমি বললাম যে এখন তো আর মোবাইল চাওয়া যাবে না, এখন রাগের মাথায় আছে ঠিক আছে মোবাইল নিয়ে নিক। পরে আমি যখন চলে যাই আমার আর খুঁজে পাই না। পরে আমি আমার একটা সিম ওইখানে যাই একটা ফোনে উঠাই। পরে দেখি যে সবাই ফোন দিচ্ছে পাগলের মতো আমার ফ্যামিলির। পরে বলছি যে আমাকে ফোন দিচ্ছ কেন? পরে বলতেছে ফোন দিতেছি মানে তুই ঢাকাতে যাস নাই, তুই বাড়িতে চলে গেছিস না, কোনে গেছিস বলস না কেন? পরে আমি বলতেছি না আমার ফোন কেড়ে নিয়েছো, আমি আর যাব না। পরে বলতেছে তুই ফোনের কারণে এই আমাদেরকে ছেড়ে চলে গেলি,
কোন না কোন দূরে আমরা সারা রাত তোর টেনশন করলাম। আচ্ছা ঠিক আছে তুই চলে আয়, আমি তো ফোন দিচ্ছি। পরে বলছি ঠিক আছে, ফোন দিলে আমার শর্ত আছে। পরে বলতেছে কি শর্ত? আমি বলছি যে আমি এই বাচ্চা নষ্ট করতে পারবো না। পরে আমার আপু বলতেছে বাচ্চা না নষ্ট করে তুই কীভাবে থাকবি? এই ছেলে যদি তোকে বিয়ে করে রাখতো তাহলে তুই থাকতে পারতি। বিয়ে করছে, এখন বাচ্চা নিয়ে থাকতেছি, জামাই অনেকদিন পর মেনে নেবে। পরে বললাম যে এত কিছু বুঝি না, তোমরা যদি এতে রাজি হও তাহলে আমাকে বলো, আমি আসতেছি। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে। পরে এটা বলে ওরা আমাকে মানে ধরবে। পরে আমি আসলাম আবার ওইখান থেকে, সিরাজগঞ্জ থেকে আমি কিন্তু বাড়িতে যাই নাই। পরে আসলাম, আসার পরে বলতেছে যে এই যে ফোন দিলাম, এই যে ফোনের সিম দিলাম, সব কিছু দিলাম, এখন তুমি তোমার জীবনের কোনটা ভালো হয় সেটা তুমি বেছে নিতে পারো। আর রবিউল যদি তোমাকে ভালোই বাসতো তাহলে ও কিছু না কিছু একটা ভালো হ্যাঁ বা না দুটোর একটা বলতো যে ডলিমণি তুমি এটা করো, আমরা সম্পর্কটা আগের মতোই থাকবে। ওই রবিউল তো কিছু বললো না। পরে আমার আপু আমাকে গাড়িতে উঠায় দিল, আর গাড়িওয়ালাকে বলে দিল ভাই একে মাওনা নামায় দিবেন, এ যেন অন্য কোথাও না যায়। পরে গাড়িওয়ালাটা চলে গেল লোক ডাকতে। পরে আমি আবার গাড়ি থেকে নেমে আবার চলে যাই সিরাজগঞ্জ। ওইখানে গেলে আমাকে যে ওষুধগুলো দিছে ওইটা আমার ফ্রেন্ডটা হোক আপু হোক খাওয়াবে। পরে আমি ওইখানে চলে যাই। পরে আমার একটা ওইখানে ফুফু ছিল, ওইখানে আমি বলি যে ফুফু আমি তোমার এই বাসায় থাকবো এখন। পরে বলতেছে কে তুই জব করবি না? পরে আমি বলছি না জবটা আর করবো না। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে এখানেই থাকতে পারো। পরে আমি বলতেছি আর কখনো কিন্তু যাব না, তোমার এখানেই থাকবো। পরে বলতেছে ঠিক আছে তাহলে আমি তোকে বিয়ে দিয়ে দেবো। পরে বলতেছি যে আচ্ছা ঠিক আছে। পরে ওই আমি খাই না তো, কিছু খাইতে ভালো লাগে না, আর খালি ঘুম আসে। আচ্ছা। পরে ফুফু বলতেছে কি ব্যাপার তুই খাস না কে? তুই যে পরিমাণ চুরি করে খাবার খাইতি, এখন তোর সামনে থাকলে তুই খাস না। বাচ্চাটা তখনও পেটে? হ্যাঁ হ্যাঁ। পরে আমি ফুপুরে বললাম যে ফুপু এই ঘটনা, এই ছেলে তো এখন আমাকে বিয়ে করতে চাচ্ছে না। পরে ফুপু বলতেছে আচ্ছা বিয়ে করতে না চাইলে এরও সমাধান আছে, তুই এটা নষ্ট করে ফেল, তাইলে আর আমার এখানে থাকবি, কোনো সমস্যা হবে না। পরে ভালো দেখে আমরা একটা বিয়ে দিয়ে দেবো তোকে। এটা বলার পরে আমি বললাম কি বলে, আমি যার জন্য এখানে চলে আসলাম জব ছেড়ে, সেও বলতেছে বাচ্চা নষ্ট করতে। পরে রবিউল ওই দিন ফোন দিল, ফোন দিয়ে বলতেছে কই তুমি? পরে বললাম যে আমি ফুপুর বাসায় আইছি। কেন? পরে বলতেছে যে আমার ফ্রেন্ড তোমার সাথে কথা বলবে, আজম। পরে বলতেছে যে আমি বললাম যে আজম কি কথা বলবে? তো আমি জাগ দিয়ে ভূত ছাড়াবো, সেই তো ভূত, আমি আজমের সাথে কি বলবো? পরে বলতেছে প্লিজ 1 মিনিট কথা বলো। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে আজম বলতেছে যে ডলি তুমি এরকম পাগলামি করতেছো কেন? আর এরকম এই কয়েক দিনে কি কারো বাচ্চা হয়? পরে আমি বলছি যে ভাইয়া আপনিও বিশ্বাস করলেন না। পরে আমাকে বলতেছে রবিউল যেটা বলছে আমি তো সেটাই বলতেছি। পরে বলছে ও রবিউলের কথা বিশ্বাস হলো আর আমার কথা বিশ্বাস হলো না। পরে বলতেছে না। পরে আমি বলতেছি তাইলে ও বলতেছে রবিউল তো একটা চাকরি নেবে, পরে তোমাকে বলি বিয়ে করবে 2-3 মাস পর, এই যে আমার কাছে বললো। পরে এটা বলার পরে আমি তো খুব খুশি। পরে আমি বলছি ঠিক আছে তাইলে তো আমার আর কোনো টেনশনই নাই, আমার তাহলে এটা আর কিছু এটা নিয়ে আর কোনো টেনশন নেই। পরে আমি বলছি রবিউল কি নিজের মুখে বলছে? পরে বলছে হ্যাঁ। পরে আমি বলছি তাহলে রবিউলের কাছে দেন। পরে রবিউলের কাছে দেওয়ার আগে বলতেছে যে শোনো তুমি যে চাকরিটা করো ওইখানে চলে যাও, চলে যায় তোমার রবিউল তোমারই থাকবে, ও তো তোমার। পরে বলতেছে যে ও শুধু তোমাকে ভালোবাসে। পরে আমি আবার ওর কথা বিশ্বাস করে আবার আমি ওইখানে চলে আসি। ঢাকাতে আসার পরে পরে আমি ওকে বললাম যে হ্যাঁ রবিউল আমি তো চলে আইছি। পরে বলতেছে ঠিক আছে তুমি ঠিক মতো চাকরি করবা, ঠিক মতো অফিস করবা, ঠিক মতো খাবার খাবা, ঠিক মতো গোসল করবা। পরে আমি বলছি যে হ্যাঁ এখন তোমার সব কিছু ঠিক মতোই করতে হবে, নাহলে তো তোমার বাবুটা ঠিক মতো হবে না। এটা আপনি বললেন? পরে বলতেছে এই জন্যই তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছা করে না, তুমি কথায় কথায় মিথ্যে কথা বলো, নাটক করো, অভিনয় করো। পরে আমি বললাম যে বিশ্বাস করো আমি কোনো নাটক করতেছি না, তুমি কেন বিশ্বাস করো না? এইসব কথা বললে আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছা করে না। পরে আমি বলছি কথা বলতে ইচ্ছা না করলেও সত্যটা তো আমার বলতে হবে।
পরে বলছে যে না, এটা যদি থাকে তাহলে আমি আর তোমার সাথে কোনো কথাই বলবো না, এই কথা থাকলে। হুম। পরে আমার আপু ওরকম রবিউল আর ফোন দেয় না, আমি ফোন দিলেও রিসিভ করে না, ফোন বন্ধ থাকে। পরে আমার মেজো আপু বললো যে দেখো, আমরা প্রত্যেকটা মানুষের ভাগ্যেই একটা সৃষ্টিকর্তা নির্দিষ্ট ভালোবাসা রেখে দেয়, ওটা নিয়ে আমাদের খুশি থাকতে হয়। আর তুমি রবিউলের যে ভালোবাসাটা পাইছো ওটা নিয়ে খুশি থাকো, এর চেয়ে বেশি ভালোবাসা পাওয়া যায় না জোর করে। পরে আমি বললাম না আপু, তুমি এটা কি বলো, ও তো আমাকে অনেক ভালোবাসে, ওর মতো ভালো মানুষই হয় না। পরে বলতেছে ও যদি তোমাকে অনেক ভালোবাসতো তাহলে এই সময়টা তোমার পাশে থাকতো। পরে আমি বলছি যে না, ও হয়তো কোনো সমস্যা, এই জন্য আমার কাছে থাকতেছে না। পরে আমার আপু একটা কথা বলছিল যে আমাদের ভালোবাসাটা সবসময় ঠিক হয়, আমরা শুধু ভুল মানুষকে কিছু সময় ভালোবেসে ফেলি। এটা বলার পরে আমি প্রচুর পরিমাণ কান্না করি। যে আমি যাকে জীবনের সঠিক মানুষ মনে করলাম সে আজকে আমার কাছে ভুল মানুষ হবে, না এটা হতে পারে না। পরে আমার রুমে সবাই জানে এই বিষয়টা, এখনও জানে যে আমি রবিউলের জন্য পাগল। পরে সবাই বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি যখন রবিউলকে ভালোবাসো তুমি বাবুটা নষ্ট করে ফেলো, ও তোমার ভালোবাসা আছে থাকবে, তোমার বাবু আবার হবে ও যখন তোমাকে বিয়ে করবে। পরে আমাকে সবাই মিলে এটা অনেক কিছু বোঝানোর পরে আমি হ্যাঁ বলে দিই, আচ্ছা ঠিক আছে বাবুটা আর রাখবো না। পরে ওর সাথে আর এই বিষয়ে আমার কথা হয় না যে রবিউল আমি বাবুটা নষ্ট করব, ভালো মন্দ ও তো আমাকে নাই করে দিছে, তারপর তো কথাই বললাম। পরে আমি নষ্ট করি, মানে ওষুধ খাই, ওষুধ খাওয়ার পরে আমি এত অসুস্থ হয়ে যাই, একদিকে রবিউল কথা বলে না, একদিকে আমি কি এমন একটা মানুষকে ভালোবাসলাম, আমার কষ্টের সময় সে পাশে নাই, আমার এই যে বাচ্চাটা নষ্ট হয়ে যাচ্ছে, মানে নানান কষ্ট আমার চারপাশে মনে হলো তখন। আর মানে ওষুধটা বাবুটা নষ্ট হওয়ার সময় আমি এত অসুস্থ হয়ে গেলাম, আমি উঠে দাঁড়ানোর ক্ষমতা আমার ছিল না তখন। পরে আমাকে সবাই সেবা যত্ন করলো, 15 দিন আমি ওই অসুস্থই ছিলাম। পরে ওর সাথে আর এই কথা হয় নাই ভালো করে, ওই হয়তো 1 মিনিট ফোন দিয়ে বলতো কী করো, আমি ওই কাউকে দিয়ে ফোনটা রিসিভ করে বলতাম যে হ্যাঁ বল ভালো আছে। পরে একদিন আমাকে বলতেছে জলিমণি, বললাম হ্যাঁ বলো। পরে বলতেছে আমি না একটা কথা বলতে চাই তোমারে। পরে বললাম যে কী বলো। বলতেছে আচ্ছা আমরা কালকে সারা রাত কথা বলবো, তখন তোমার সাথে কথা বলবো। পরে আমি বললাম যে ঠিক আছে, তোমার ফোনে কি টাকা আছে? পরে বলতেছে না। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিবনি, তুমি কখনো হয় আমাকে একটা SMS করে জানিয়ে দিও। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে। পরে রাত গেল আর ফোন দিল না। পরের দিন সন্ধ্যাবেলা ও আমাকে ফোন দিয়ে বলতেছে যে ডলিমণি একটা কথা বলবো। পরে বলছি হ্যাঁ বলো। পরে বলতেছে আমাকে ক্ষমা করে দিও। পরে আমি বললাম ক্ষমা? কিসের ক্ষমা চাও তুমি? আমার কাছে তো তুমি কোনো অপরাধ করো নাই। পরে বলতেছে আমি না বিদেশ চলে যাচ্ছি। এটা বলার পর এটা বলার পরে আমি এত পরিমাণ চিৎকার করি, মানে আমার ফ্লোরের সবাই, উপরতলার লোকও চলে আসে, নিচতলার লোকও চলে আসে যে কি হয়েছে। ওরা সবাই ভাবছিল যে কেউ মারা গেছে। আমি এ পরিমাণ কান্না করি। পরে আমি বলি যে রবিউল প্লিজ আমাকে ছেড়ে যেও না। পরে বলতেছে না, আমি তো, তুমি এখন যদি আমাকে 1000বার বলো তাও আমি এখন আর থাকতে পারবো না, আমার চলে যেতে হবে। পরে আমি বলছি যে তুমি যাচ্ছ আমাকে এটা বলো না কেন? এটা যদি আমি বলতাম তাহলে তুমি এয়ারপোর্ট চলে আসতা, আর এয়ারপোর্টে এসে একটা চিনখেট করতে, এটা আমি চাইনি। পরে বলছি না আমার বিশ্বাস হচ্ছে না, তুমি আমার সাথে মজা করছো। পরে বলতেছে ঠিক আছে তাহলে তুমি আমার ইমোতে ফোন দিয়ে দেখো। পরে আমি ফোন দিয়ে দেখলাম ও সত্যি সত্যি এয়ারপোর্টে। এটা দেখার পরে তো আমি আবার প্রচুর পরিমাণ কান্না করি। কান্না করে বলতেছি যে রবিউল তুমি প্লিজ যেও না, এখনও তুমি চলে এসো, প্লিজ আমাকে ছেড়ে যেও না, আর তোমাকে আমি দেশেই রাখবো, ভালো রাখবো, তোমার 2 বোনকে আমি বিয়ে দিয়ে দেবো। ও বলতেছে না, এখন আমি ফোনের লাইন কাটবো, আজ থেকে আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা তো করা দূরের কথা, আমার নামটা নিও না, আর যদি পারো আমাকে ক্ষমা করে দিও।
এটা বলছে বলার পর ফোন কেটে দিছে। পরে আমি তো ওরকম চিৎকার করতেছি। পরে আমার ফ্রেন্ড হয়েছে, ফ্রেন্ড আসার পরে বলতেছে কি হয়েছে তোর? পরে বলতেছি রবিউল নাকি দেশের বাইরে চলে যাচ্ছে। পরে বলতেছে তোকে বলে নাই আগে? আমি বলছি যে না। পরে বলতেছে যে এয়ারপোর্টে যায় বলছে। পরে আমি বলছি হ্যাঁ। পরে আমি আবার ফোন দিই, ফোন দিয়ে বলতেছি রবিউল তুমি প্লিজ যেও না, এখনও তুমি ওর ভিতরে যাও নাই, তুমি এখনও বাড়িতে চলে যাও। পরে বলতেছে না, আর ফোন দিতে নিষেধ করছি, ফোন দিবা না, আমি শুধু সিমটা অন করে রাখছি, আমি মানে ভিতরে ঢোকার আগে বাড়ির সবার সাথে কথা বলবো। পরে এই বলে ফোনটা কেটে দেয়। পরে আমি আবার ওর একটা ফ্রেন্ডের কাছে ফোন দিই যে ও কি সত্যি চলে যাচ্ছে নাকি কাউকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে গেছে। পরে বলতেছে না, ওরই তো আজকে ফ্লাইট রাত 12টায়। পরে এটা বলার পরে আমি আবার কান্না শুরু করে দিই। পরে আমি আবার রবিউলে ফোন দিতে থাকি, ও আর ফোন ধরে না, ও বিজি, ওয়েটিং। ও বাড়ির সবার সাথে কথা বলে। যখন বিমানে উঠবে তখন আমাকে ফোন দিয়ে বলতেছে যে তুমি তোমার মতো করে ভালো থেকো, আর আমার কথা মনে করো না, আর ভালো ছেলে পেলে বিয়ে করে নিও। এটা বলার পরে আমি বললাম যে না, আমি তোমার অপেক্ষায় থাকবো। তুমি 10 বছর পর হোক, 20 বছর পর হোক, যদি কোনো একদিন দেশে আসো তাহলে আমাকে প্লিজ, আমার এই নাম্বারটা তোমার জন্য আমি অনন্তকাল রেখে দেব, যতদিন তুমি বিদেশ থেকে না আসো আমাকে একবার ফোন দিও, আমি তোমার দেখবে সেদিন আমি তোমার অপেক্ষায় আছি। এটা বলার পরে ও বলতেছে ঠিক আছে, আমি রেখে দিলাম, আর কখনো কথা হবে না। পরে আমি বললাম ঠিক আছে, তুমি যখন আর কথা বলতে চাও না তাইলে ওইখানে যায় 1 মিনিট আমার সাথে ফোনে কথা বললো, তুমি মানে বিদেশ গেছো, আমি তাতেই খুশি থাকবো। পরে এটা বলার পরে ও বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি এটা করতে পারি। পরে যায়, গেলে পরে আর তো 2-1 দিন ফোন দেয় না আমাকে। আর আমি শুধু ওর ফ্রেন্ডদেরকে ফোন দিয়ে জিজ্ঞাসা করি রবিউল কি তোমাদেরকে ফোন দিছে? পরে বলতেছে না আমি, ও তো আমাদেরকে ফোন দেয় নাই। পরে বললাম ও ফোন দেয় নাই, আমাকেও ফোন দেয় না, তো ওকে একটা তো কিছু জানাবে, ও গেছে কি না, ভালো করে কোথায় আছে না আছে। পরে এটা বলার পরে ও হঠাৎ করে তার পরের দিন ফোন দিছে, 2 দিন পর ফোন দিয়ে বলতেছে ডলিমণি। পরে আমি এটা শুনেই আমি বুঝতে পারি যে এটা আমার রবিউল। পরে আমি বলছি হ্যাঁ রবিউল বলো, আমি তোমার ফোনের অপেক্ষায় আছি। পরে বলতেছে তুমি বুঝলা কেমনে যে এটা আমি? পরে আমি বলতেছি তোমার কণ্ঠ শুনে আমি বুঝতে পারছি এটা তুমি। পরে বলতেছে হ্যাঁ, আমি দেশের কারো কথাই এখন মনে করব না, এখন আমি শুধু টাকার চিন্তা করব, আর তুমি পারলে আমাকে ভুলে যেও, আমি ভালোভাবে এসেছি। এটাও বলার পরে আমি আবার অসুস্থ হয়ে যাই। একেতে ও চলে যায়, আর কথা হয় না, এই এক টেনশন। আর ওর সাথে কথা না বললে তো আমি থাকতেই পারতাম না। আমার বাবুটা নষ্ট করছি, এটার এক কষ্ট। বাড়িতে সবার কাছে কালারিং হয়েছি, এটার এক কষ্ট। এখন আর কেউ ওইভাবে, মানে আমার কষ্টের সময় যদি ওদেরকে 1000 বলি তাই ওরা আর ওইভাবে নেয় না যে তুমি এরকম কাজ করছো, এটার কষ্ট তোমারই ভোগ করতে হবে। পরে আবার বেশ কিছুদিন আমি এইভাবেই থাকি, চুপচাপ, কারোর সাথে কথা বলি না, খাবার খুব কম খাই। পরে একদিন আমার আপু বলতেছে যে এখন কি রবিউলের আশায় থাকবি নাকি অন্য কারোকে বিয়ে করার চিন্তা ভাবনা করবি? পরে আমি বলতেছি না, আমি ওকে 10 বছর অপেক্ষা থাকতে আমি বলে দিছি, ও 10 বছর পরে দেশে আসা আমার কাছে আসবে। পরে ও বলছে এই কথা তো ও দেয় না, এটা তো তুমি দিছো, ওই ছেলে আর এসে তোমাকে কখনো যোগাযোগ করবে না। এটা বলার পরে আমার অফিস বন্ধ থাকে শুক্রবার, ও একদিন শুক্রবারে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে কেমন আছো? পরে আমি বলতেছি হ্যাঁ ভালো আছি। পরে বলতেছে ভালো আছো? আমি বলছি তুমি কেমন আছো? বলতেছে হ্যাঁ ভালো আছি। পরে বলতেছে যে তুমি আমাকে ভুলে যেতে পারতেছো? পরে আমি বলছি যে এটা কি এত সহজে ভোলা যায়? তোমাকে তো আমি বলছি যে আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। পরে বলতেছে যে আমি কিন্তু তোমাকে অলরেডি ভুলে গেছি, এইখানে অনেক ইন্দোনেশিয়ার মেয়েরা আছে, অনেক সুন্দরী, তোমার মতো আর কাক পাখি না, আর কাউকে কাক পাখি বলে ডাকতে হয় না আমার। পরে আমি বলছি ওদের মতো ফর্সা হইলে তাইলে আমাকে বিয়ে করতা? পরে বলতেছে চিন্তা ভাবনা করে দেখা যাইতো। পরে আমি বললাম এই তুমি তো তাহলে এটা আগে বললে আমি ফর্সা হয়ে যেতাম। পরে বলতেছে যে তাইলে তো তুমি আমাকে কখনো বলো নাই যে ফর্সা হওয়ার কোনো সিস্টেম আছে। বাচ্চাটা কোথায় তখন? বাচ্চাটা তো আমি নষ্ট করছি। বাচ্চাটা যে নষ্ট করছেন এটা ও চেয়েছিল নষ্ট করার কথা, মানে আপনি নাকি আপনি নিজের সিদ্ধান্তে এটা করেছেন? ও তো আমাকে মেনে নিচ্ছে না, তখন আমি আমার সিদ্ধান্তই নিইনি। আলটিমেটলি কোনো উপায় নেই। কি করেছিলেন বাচ্চাটা নষ্ট করতে?
আমি ফার্মাসি থেকে অনেক নিজে নিজেই ওষুধ খেয়েছেন নাকি নিজে নিজেই ডাক্তারের সাথে গিয়েছেন, কথা বলেছেন? না, ডাক্তারের কাছে তো আমার আপুই ওষুধ কিনে দিয়েছিল। আমি ওই ওষুধগুলো খাওয়ার পর তো আমি অসুস্থ হইলাম। রুমে সবাই আমাকে সেবা করতেছে আর শুধু বুঝাইতেছে। যাই হোক, ওর সাথে কথাবার্তা বলছেন, তারপর? হ্যাঁ, পরে রবিউলের সাথে আমার কথা হইতেছে। পরে বলতেছে যে শোনো, আমার একটা বাইক থাকবে, একটা সুন্দরী বউ থাকবে, তাহলে সে বাইক চালানোর মজাটাই থাকবে। আর তুমি তো কাক, এই জন্য তোমাকে বিয়ে করাটা হয়নি। এবার আমি দেশে যে একটা সুন্দরী মেয়ে বিয়ে করব। পরে আমি বলছি যে তোমাকে সুন্দরী মেয়ে বিয়ে করাইতেছে, আমি তো তোমার অপেক্ষায় থাকবো, তুমি দেশে এসে দেখবা আমি তোমার অপেক্ষায় আছি। আর বলতেছে তুমি তো বুড়ি হয়ে যাবা, আমি তো তখন তোমাকে বিয়ে করব না। পরে বলতেছে তুমিও তো বুড়া হয়ে যাবা। পরে বলতেছে যে ঠিক আছে, আমার সাথে আর যদি তুমি কথা বলতে চাও তাইলে আমার ফ্রেন্ড হয়ে থাকতে পারো, আমার গার্লফ্রেন্ড হয়ে থাকতে পারবা না। এটা বলার পরে আমি বললাম কেন, আমি তো তোমাকে স্বপ্ন দেখছি তোমার বউ হব, আমি তোমার সাথে বৃদ্ধ হব, তুমি আজকে এই কথা বলতেছো কেন? পরে বলতেছে যে হ্যাঁ, এটাতে যদি রাজি হও তাহলে আমি তোমার সাথে কথা বলবো কন্টিনিউ। পরে আমি বললাম যে না, আমি এটাতে কোনোভাবেই রাজি হতে পারবো না, কারণ তুমি তখন অন্য একজনকে বিয়ে করবা, আমি তো এটা মেনে নিতে পারবো না। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তাইলে রাখি। পরে এটা বলার পরে ওর ওই দেশের নাম্বার আমি পেয়ে যাই। পরে আমি তো সবসময় ওকে ফোন দিতেই থাকি। ফোন দিলেও হয়তো 100 বার ফোন দিলে একবার রিসিভ করে বলে কি ব্যাপার, তুমি ফোন দিচ্ছ কেন, কিছু বলার আছে তোমার? পরে যদি আমি বলতাম হ্যাঁ আমার বলার আছে। আরেকবার যদি বলতেন ও কিসের পারমিশন চাচ্ছিল আপনার কাছ থেকে? আরেকটা মেয়ে বিয়ে করবো এখানে, আপনি মানতে পারবেন নাকি? কি মানতে পারবেন না? ও বলতেছে যে তুমি যদি আমার সাথে ফ্রেন্ড হয়ে থাকতে পারো তাহলে। ও আচ্ছা, মানে আলটিমেটলি ও চাচ্ছে যে না, এখন আর কোনো প্রেমের সম্পর্ক না, তুমি আমার সাথে বন্ধুর মতো থাকো। হ্যাঁ, কিন্তু আমি তো ওকে নিয়ে স্বপ্ন দেখছি অন্যটা। এখন আমার বন্ধু মানে আমার ভালোবাসার মানুষের বউ হবে অন্য একজন, এটা তো আমি দেখতে পারবো না। পরে বলতেছে এই শর্তে রাজি না হইলে তাইলে থাক, কথা বলার দরকার নেই। আচ্ছা, পরে এই বলে ও ফোন কেটে দেয়। আমি তো ওইখানকার নাম্বার পাই। পরে পাওয়ার পরে আমি তো ফোন দিতেই থাকি। ফোন দিলে ও রিসিভ করে না, রিসিভ করলে বলে যে এখন আমি অনেক ব্যস্ত আছি, সারাদিন ডিউটি করছি, এখন ঘুমাবো, এটা করব সেটা করব, মানে অনেক নয় কথা। পরে একদিন ও আমাকে ফোন দিয়ে বলতেছে ডলিমণি একটা কথা বলবো? পরে আমি বলছি হ্যাঁ বলো। বলতেছে আজকে তুমি একদম সত্যি কথা বলবা। পরে আমি বলছি হ্যাঁ। পরে বলতেছে তুমি আমার সাথে এই নাটকটা না করলেই পারতা। পরে বলছি কোন নাটকটা? কয় হ্যাঁ, তুমি ভেবে দেখো আমি দেশ ছাড়ছি তোমার অনেক কষ্ট নিয়ে। আমি বলছি কোন কথা বলতেছো তুমি? পরে বলতেছে যে তুমি যে এটা বলছিলা বাচ্চা হয়েছে আমাকে বিয়ে করো, আমি তো এটা এখনো মেনে নিতে পারি না যে তুমি আমার সাথে এত বড় প্রতারণা করছো। পরে বলছি কোনটা আমি প্রতারণা করলাম? পরে বলে তুমি আমার সাথে মিথ্যে বললা কেন? এই 2-3 মাসে বাবু হয়, আমি তো এটা জানি না। পরে আমি বলছি তুমি তাইলে একটা কাজ করো, দাদার কাছে জিগেও, মিঠু ভাইকে জিগেলে মিঠু ভাই বলবে, যেহেতু মিঠু ভাইয়ের বউ আছে তাইলে তুমি ক্লিয়ার হতে পারবা আসলে আমি মিথ্যে বলছি না সত্যি বলছি। পরে বলতেছে 3 মাসে বাবু তুমি এটা বুঝতে পারো কেমনে? পরে আমি বলছি যে এটা বোঝা যায়, তুমি আমাকে বিশ্বাস না করলে তুমি দাদাকে। পরে বলতেছে ঠিক আছে তাহলে তুমি তোমার বাবার কসম দিয়ে বলতে পারবা? পরে আমি বলছি হ্যাঁ আমার মৃত বাবার কসম, এটা আমি সত্যি বলতেছি, এখনো বলি, আগেও বলি, পরেও বলবো। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তাই রাখি। রাখি বলতে বলতে ও আবার একদিন ফোন দেয় বলতেছে যে আচ্ছা তুমি আমার জন্য কতদিন অপেক্ষা করতে পারবা? পরে আমি বলছি তুমি যতদিন সুমাইয়া মাসুমা ওদেরকে বিয়ে দিবা, বাড়িতে সুন্দর করে একটা ঘর দিবা, আমি আর তুমি থাকবো, আর একটা ঘর দিবা, মা বাবা থাকবে, ততদিন মানে যতদিন তোমার নিজের পায়ে না দাঁড়ানো হয় ততদিন পর্যন্ত তুমি দেশের বাইরে থাকো, আমি এখানেই থাকবো, তারপরে আমরা দুজন আবার সুখে সংসার করব। পরে বলতেছে যে তাইলে আমি 10 লাখ টাকা গুছাই আর তুমি 10 লাখ গুছাও। পরে আমি বলছি ঠিক আছে, আমি তো এইখানে 10 বছর চাকরি করি, তুমি বিদেশ থাকো 10 বছর, তাহলে আমাকে এইখান থেকে তো 5 লাখ টাকা এমনিই দেবে। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে। এটা বলার পরে আবার একদিন আবার অনেক কয়দিন কথা হয় না। কথা না হইলে আমি তো ফোন দিতে থাকি, দেখে ও আমাকে ব্লক করে দেয় ইমোতে। ব্লক করে দেওয়ার পরে আমি আর ওকে খুঁজে পাই না, আমি তো পাগল হয়ে গেলাম। পরে আমার একটা ফ্রেন্ডের ইমোতে ওর নাম্বারটা সেভ করলাম,
সেভ করার পরে ওই নাম্বার থেকে ফোন দিলাম, পরে ওই নাম্বারটাও ব্লক করে দেয়। যেটাই দেখে যে আমার কণ্ঠ সেটাই ব্লক করে দেয়। পরে ব্লক করে দিলে তো আর আমার ক্ষমতা নাই ওকে সারাক্ষণ ফোন দেওয়া। আর ওই দেশের যে নাম্বারটা ছিল, পরে বলতেছে এই নাম্বারে যদি ফোন দাও তাহলে এই সিমটা আমি চেঞ্জ করে ফেলবো, তোমার ক্ষমতা নাই আমাকে খুঁজে বের করার। পরে আমি বললাম ঠিক আছে রবিউল, আমি আজকে বুঝতে পারলাম তুমি যে আমাকে কতটা ঘৃণা করো। আমি ফোন দিয়ে দেখে আমাকে তুমি ব্লক করে দিয়েছো, আমি ফোন দিয়ে অন্যজনের ফোন দিই তাকেও ব্লক করছো, আমি ফোন দেবো দেখে তুমি সিম চেঞ্জ করতে পারবা। ঠিক আছে, সিম চেঞ্জ করার দরকার নেই, তুমি সিম রেখে দাও, আমি আর তোমার সাথে যোগাযোগ করব না। পরে এটা বলার পরে আমি ওরকম আমি আর এখন কারোর সাথে বেশি কথা বলি না। ওই সময় কেউ কিছু জিজ্ঞাসা করলে হ্যাঁ না। আর তখন ও চলে যাওয়ার পরে অপূর্ব নাটক আমার বেস্ট সময় হয়ে যায়। মানে প্রত্যেক দিন অপূর্বর 4 থেকে 5টা নাটক আমি দেখতাম। অপূর্ব নাটক দেখতে দেখতে এক সময় আমি মানে ওকে ফোন দেওয়াটা ভুলে যাইতাম, মানে ওর ব্লক করা। তারপরে আমি দিনে একবার করে ফোন দিতাম যে যদি কোনো দিন ব্লকটা খুলে ফেলে। পরে একদিন ওই নিজে থেকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে কি করো। পরে বলতেছি তোমার আমি বলছিলাম যে তুমি যদি কখনো হারিয়ে যাও তাহলে অপূর্ব নাটক আমার সঙ্গী হয়ে যাবে। পরে বলতেছে ও অপূর্ব নাটক দেখো। পরে বলতেছি হ্যাঁ। পরে কইতেছে অপূর্বর একটা নাটক দেখো। পরে আমি বলছি কি নাটক। পরে কইতেছে যে উৎসর্গ ভালোবাসা। পরে আমি ওই নাটকটা বলছি আচ্ছা ঠিক আছে, তোমার সাথে কথা শেষ হওয়ার পরে আমি নাটকটা দেখব। পরে ওই নাটকটা দেখলাম। পরে বলতেছে নাটক শেষ হইলে আমাকে আবার একটা ফোন দিবা। পরে আমি বলছি তুমি তো আমাকে ব্লক করছো, আমি কিভাবে ফোন দিব। পরে বলতেছে ঠিক আছে আমি ব্লক খুলছি, তুমি ফোন দিও। পরে আমি ফোন দিয়ে আমি তো মহা খুশি, সবাইকে বলতেছি যে দেখো আমার রবিউল না আমার ব্লক খুলে দিছে। সবাই তো আমার কইতেছে কি পাগল, যেই ছেলেটা এতবার অপমান করে সেই ছেলেটা আজকে ব্লক খুলে দিছে আর সে সব কিছু ভুলে গেছে। পরে আমি বলতেছি না রে, ওর হয়তো সমস্যা হয়েছিল এই জন্য ব্লক করে রাখছে। পরে বলতেছে যে ঠিক আছে নাটকটা শেষ হলে আমাকে কিন্তু অবশ্যই ফোন দিবা। পরে বলছি আচ্ছা ঠিক আছে। পরে আমি নাটকটা শেষ করে ওরকে ফোন দিই। ফোন দেওয়ার পরে বলতেছে এই নাটকটা কেমন লাগলো। পরে বলছি হ্যাঁ ভালো লাগছে। পরে বলতেছে আজকের থেকে অপূর্ব নাটক দেখা বাদ দিয়ে সিয়ামের নাটক দেখবা। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে বলতেছে সিয়াম আমার ফেভারিট নায়ক, ওর নাটক দেখবা। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে এই নাটকটা কথা বলার পরে ও একটা অপূর্বর গান দেয়। গান দেওয়ার পর আবার আমাকে ব্লক করে দেয়। পরে আমি বললাম যে কী ব্যাপার, এইমাত্র ভালো মানুষ কথা বললো আবার ব্লক করে দিল। পরে আমি কান্না করতেছি। পরে রুমে সবাই বলতেছে কি ব্যাপার রবিউল না, তুই কি বললি যে কেবল কি যেন দিছে, খুব খুশি। পরে আমি বলছি অপূর্বর একটা গান দিছে। পরে গানটা এরকম তো আমার এখন ভালো থাকা আমার উপর নেই, তোমার মতো তুমি ভালো থেকো। পরে এই গানটা শোনার পর রুমে সবাই বলতেছে এবার তুই নিজে থেকে ওকে ব্লক করে দে মন থেকে। আচ্ছা। পরে আমি বললাম না, আমি ওকে মন থেকে কখনো ব্লক করতে পারবো না। পরে এভাবে কান্নাকাটি করার পর রুমে সবাই বিরক্ত হয়ে যায় মানে আমার প্রতি। এই একটা ছেলেকে নিয়ে সারাক্ষণ, যে ছেলে তোমাকে চায় না, সেই ছেলের তোমাকে পাত্তাই দেয় না, তাও কেন তুমি সেই নতুন করে জীবনটা শুরু করো। আমিও চেষ্টা করতাম যে আচ্ছা রবিউলকে ভুলে থাকি, কিন্তু আমি কিছুতেই পারতাম না ভুলে থাকতে। পরে এরকম করতে করতে আমি ও বলতো যে নামাজটা ঠিক মতো পড়ো। পরে আমি একদিন নামাজ পড়ে মানে বলতেছি যে হে আল্লাহ, তুমি কি আমাকে রবিউলের সাথে আর কখনো মিলে দেবে না আগের মতো। এরকম করতে করতে রুমে মনে হয় ওই দিন সারা রাত চলে গেছে, আমি ওইভাবেই আছি একই অবস্থায়। পরে একদিন আমার ফোনটা আমি আর কাছে রাখি না, যেহেতু আমার রবিউলই নাই, আমার ফোনের আর দরকার নেই। পরে ফোনটা আমি দিয়ে দিই একটা মেয়ের কাছে। ও বলতেছে ঠিক আছে ফোনটা আজকে একটু আমার কাছে দাও, আমার ফোনে চার্জ নাই, তোমার ফোনে সিম ভরে রাখবো, তোমার ফোনে তো 2টা ফোন সিম ভরা যায়। পরে দেখি যে বিদেশ থেকে ফোন আইছে। ওই মেয়েও আর রিসিভ করে নাই, আমার ফোন ও রিসিভ করবে কি না কি বলবে। পরে আমাকে বলতেছে কালকে রাত্রে না তোমাকে একটা ছেলে ফোন দিছিল বারবার, তো ধরি না। বলছি ভালো হয়েছে, ছেলে মানুষের কথা আর বললো না,
ধরো নাই, ভালো করছো। পরে আমি লুডো খেলতেছি মনে হয় আমার ফ্রেন্ডদের সাথে, আর আমি সবসময় লুডো খেলতাম টাকা দিয়ে, আমি কখনো হারতাম না। আচ্ছা, আমি শুধু একবার, এটাও একটা ভালো অভ্যাস না, যাই হোক। হ্যাঁ, বলেন তারপর। হ্যাঁ, পরে পরে দেখি আমার ফোনটা বাজতেছে। পরে আমাকে আমার রুমমেট বলতেছে, জলেপু তোমার ফোন বাজে, যাও ফোনটা রিসিভ করো, নাহলে তোমার মনটা খেলার ভিতর থাকবে না। পরে আমি বলছি, না রে, যার ফোনের অপেক্ষায় থাকি সেই ফোন দেয় না, আর ঘোড়ার ফোন বেজে কি হবে। পরে ওই মেয়ে বলতেছে, ঠিক আছে, আমি ধইরা যদি কোনো অপরিচিত ছেলে হয় তাইলে কিন্তু আমি প্রেম করা শুরু করব। পরে বলছে ঠিক আছে যা। পরে ও ফোন ধরছে, পরে রবিউল বলতেছে যে আমি রবিউল, এখানে কি ডলিমনি আছে? পরে ওরা বলতেছি, আল্লাহ জলেপু তোমার ফোন, রবিউল। পরে আমি তো ফোনটা রিসিভ করে মানে কি বলবো ওকে, মহা খুশি। পরে বলতেছি, রবিউল তুমি এতদিন পর আমাকে ফোন দিলা? পরে বলতেছে, হ্যাঁ, মাঝে মাঝে মনে পড়লে ফোন দেবো, আমি বলছি না, যখন আমার কথা বলতে ইচ্ছা করবে তখন কথা বলবো, আমি তো তোমাকে না করি নাই কথা বলতে। পরে আমি বলছি, আচ্ছা রবিউল, তোমার ইচ্ছা করলে তুমি কথা বলবা, আর আমার যখন ইচ্ছে করে তখন আমি তোমার ফোনে ফোন দিলে ওই যে আমার ব্লগটা এটা দেখতে হয়, তাহলে কেমন না বলো? পরে বলতেছে, এই জন্য তো তোমার সাথে আমি কথা বলি না, আমি যখন কথা বলবো তখন কথা বলবা, এর বেশি কথা বলবা না। পরে আমি বলছি, আচ্ছা ঠিক আছে কথা বলো। পরে বলতেছে যে আমি তো তোমার ওইটাতে ব্লক করে দিয়েছি, এখন আমি নতুনই খুলছি ইমো, তাইলে তোমার ইমো নাম্বারটা আমাকে দাও, আমি তো তোমার ইমো নাম্বারটা পাচ্ছি না। পরে আমি আমার সাথে সাথে আমার ইমো নাম্বারটা দিয়ে দিই। পরে ও আর ওই দিন ফোন দেয় না, পরের দিন ফোন দিছে। আর ও আমার ইমো নাম্বারটা নেওয়ার পরে আমি ডাটাটা অন করে রাখতাম, যে কখন না কখন ফোন দিয়ে যদি না পায়। পরে ফোন দিয়ে বলতেছে যে আচ্ছা ডলিমনি, আমি বলছি হ্যাঁ বলো। কয় তুমি কি এখন নতুন প্রেম করো? আমি বলছি কেন? কয় না, আমি তো তোমার সাথে কথা বলি না, তাইলে তুমি কিভাবে আছো? পরে আমি বলছি হ্যাঁ প্রেম করি। কয় কার সাথে? আমি কই তোমার ফ্রেন্ডের সাথে। কয় আমার তো কোনো ফ্রেন্ড তোমার সাথে প্রেম করবে না। পরে আমি বললাম কেন? কয় সবাই জানে তোমার সাথে আমার কি কি হয়েছে, আর ওরা কি জেনে শুনে তোমার সাথে প্রেম করবে? পরে বললাম যে তাইলে তো তুমি জানোই আমি আর তোমাকে ছাড়া কাউকে ভালোবাসবো না। পরে বলতেছে যে তুমি আমাকে এখনো ভুলতে পারো না, আমি তো বলছি তোমাকে আমি বিয়ে করব না, তাহলে তুমি ভুলে যাও না কেন? নতুন একটা বিয়ে করো, নতুন বিয়ে করো, আমি তোমাকে অনেক গিফট পাঠাবো, তোমার বাচ্চার জন্য অগ্রিম গিফট পাঠাবো। পরে বলতেছে আচ্ছা আমি যদি গিফট হিসাবে একটা জিনিস চাই দিবা? পরে বলতেছে হ্যাঁ দেবো, বলো। পরে আমি বলছি তাহলে আমি তোমাকেই চাই। পরে বলতেছে এই কথা বললে আর কখনো ফোন দেব না, ব্লক করে দেবো আবার। পরে বললাম যে তুমি বারবার এই ব্লকের ভয় দেখাও কেন? পরে বলতেছে তুমি আমাকে চাও কেন? আমাকে চাও না তাইলে তো আর তোমার সাথে আমি এরকম করি না, তুমি আমার বন্ধু হয়ে থাকো। পরে আমি বলছি যে তুমি যেহেতু আমাকে চাও না তাহলে বন্ধু চাও কেন? পরে বলতেছে তুমি অনেক ভালো একটা মেয়ে, আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। আমি বলছি কেন? কয় তুমি যে অনেক ভালো একটা মেয়ে এর জন্য ভুলতে পারবো না। পরে বললাম যে আমি যদি অনেক ভালো মেয়েই হই তাহলে তুমি আমার সাথে থাকতে চাও না কেন? পরে বলছে না আমি থাকতে পারবো না, আমি কারণ দেশে যাইতে পারবো না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি দেশে যাব কোন না কোন কালে, তার কোনো ঠিক ঠিকানা নাই, এতদিন তো তুমি আমার অপেক্ষায় থাকতে পারবা না। পরে বলছে তুমি এটা বলো কেন? আমি তো থাকতে পারবো, আমি তো জানি তোমার জন্য আমি কি করতে পারবো না পারবো। পরে বলতেছে এরকম মুখে অনেক কিছু বলা যায়, আসলে বাস্তবটা এত সহজ না। পরে আমি বলছি ঠিক আছে তাইলে আমি, তুমি যেহেতু আমাকে চাওই না তাইলে আজকের থেকে তোমার ব্লক করতে হবে না, আমি এমনিতেই তোমাকে ফোন দেবো না, তুমি আর আমাকে ফোন দিয়ে মাঝে মাঝে ফোন দিয়ে এলোমেলো করে দিও না। যদি আমার কাছে ফিরে আসতে চাও কোনো দিন, আমি সেই দিনকেই তোমাকে নেব, কিন্তু এই যে তুমি বন্ধু হবা, এটা হবা সেটা হবা, এরকম ফোন দিয়ে এরকম কথা বললো না, দরকার নেই। রাইট। হ্যাঁ, কারণ আমি একটু নিজেকে যখনই গুছিয়ে নেই তখনই আবার এসে এলোমেলো করে দাও, তুমি তখনই আমাকে এলোমেলো করে দাও। আমি তারপরে আবার 2-3 সপ্তাহ তোমাকে মানে তোমার মানে মাথা থেকে তোমাকে আর বের করতে পারি না। রাইট। যখনই একটু বের করি আবার তুমি এলোমেলো করে দাও। তাইলে এরকম করার চেয়ে একবারে চলে যাওয়াই ভালো। তুমি যাও, সুখে থাকো, আমি এটাই চাই। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে আর আমাদের কথা হবে না। পরে বলতেছে যে বাবার অসুখ, একদিন ফোন দিয়ে বলতেছে বাবার অসুখ, বাড়িতে টাকা দিতে পারি না।
পরে আমি বললাম যে ঠিক আছে তাহলে আমার কাছ থেকে টাকা নাও, নিয়ে তুমি করো, বাড়িতে দিয়ে দাও। পরে বলতেছে না, তোমার কাছ থেকে টাকা নেওয়া যাবে না, এমনি তুমি আমার কাছে, আমি তোমার কাছে অনেক ঋণ। পরে বলতেছি না, আমার কাছে তুমি কোনো ঋণ নি নাই। পরে বলতেছে যে এই জন্যই তোমাকে আমি আমার বন্ধু করে রাখতে চাই, তুমি কেন বোঝো না? পরে বলছি না, আমি এই জন্যই তোমাকে চাই আমার করে, তুমি কেন বোঝো না? পরে বলতেছে ঠিক আছে এখন রাখি, কাজে যাব, পরে অন্য একদিন কথা হবে। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, তাই আমি তোমার ফোনের অপেক্ষায় থাকবো। আমি সব সময় ফোন আমার কাছেই রাখি, অফিসে গেলেও বাসায় থাকলেও যেখানে গেলে, যে যদি হঠাৎ করে রবিউল ফোন দিয়ে আমাকে না পায়। পরে একদিন ফোন দিয়ে বলতেছে যে আমার অফিসে না ঠিক মতো কাজ হয় না, স্যালারিও পাই না, আর যে টাকা স্যালারি পাই ওইটা আমার খাওয়ার জন্যই চলে যায়, বাড়িতে দিতে পারি না। এই মাসে বাড়িতে মাত্র 4,000 টাকা দিছি। আমি বলছি, পরে বলতেছি তাহলে এই কোম্পানিটা চেঞ্জ করে ভালো, অন্য একটাতে যাও। পরে বলতেছে এই কোম্পানি চেঞ্জ করলে আর 3 লাখ টাকা লাগবে, তাইলে সে আমি অন্য কোম্পানিতে যেতে পারবো, স্যালারি পাবো। পরে আমি বলছি ঠিক আছে, তাহলে আমি যদি 3 লাখ টাকা দিই তুমি কি এই কোম্পানি চেঞ্জ করবা? মানে আপনি বললেন ওই ছেলেটাকে? হ্যাঁ, মানে যেহেতু রবিউলকে? ও বাড়িতে টাকা দিতে পারছে না, আচ্ছা। আর মানে বাড়িতে যত তাড়াতাড়ি টাকা পয়সা দিয়ে করতে পারবো, তাড়াতাড়ি দেশে চলে আসতে পারবে। পরে বলতেছে হ্যাঁ এটা করা যায়। পরে আমি বলছি ঠিক আছে, তুমি যদি অন্য কোম্পানিতে যাও তাহলে আমাকে জানাও, আমি টাকা পাঠিয়ে দেবো। পরে ও একদিন ফোন দিয়ে বলতেছে যে পাসপোর্ট যে মালিকের কাছে, উনি 3 বছর না হলে পাসপোর্ট দেবে না, আমি আর অন্য কোম্পানিতেও যাইতে পারবো না। পরে বললাম যে তাহলে তো এখন কিছু করার নাই, এইখানেই থাকতে হবে, যে কয়টা করে বাড়িতে পাঠাইতে পারো ওই টাকাই দিতে হবে। পরে বলতেছে হ্যাঁ। পরে একদিন আমি বলতেছি আচ্ছা রবিউল, আমাকে কখনো তোমার মিস করো না? পরে বলতেছে না। বলতেছি কখনো আমাকে আর কাক পাখি বলতে ইচ্ছা করে না তোমার? বলে না। পরে আমি বলতেছি কখনো আমাকে বউ বলে ডাকতে ইচ্ছা করে না? বলতেছে না। পরে আমি কই কখনো কি আমাদের কাটানোর সময়গুলো তোমার মনে পড়ে না? বলতেছে না। পরে আমি বলছি কেন? কয় কি এমনি তুমি মিথ্যে কথা বলো, নাটক করো, এই জন্য তোমার কথা আমার একটু মনে পড়ে না, আমি এখন তোমাকে ঘৃণা করি। আমি বলছি তো আমাকে ঘৃণা করো তো আমার সাথে কথা বলো কেন? কয় কথা বলি যদি তুমি আমার ভালো বন্ধু হতে রাজি হও কোনো দিন, এই জন্য। পরে আপনি তাকে জিজ্ঞেস করেননি এই কোশ্চেনটা? খুব টাফ একটা কোশ্চেন, যদিও খুব মানে অবিভাজ্য কোশ্চেন, বাট এই কোশ্চেন অ্যান্সারটা কি আসবে আমি ঠিক জানি। আপনি কখনো জিজ্ঞেস করেছেন তাকে যে কি ধরনের বন্ধু, মানে বন্ধুত্বপূর্ণ এবং শারীরিক সম্পর্ক বিষয়টা? না, শারীরিক সম্পর্ক না, ও শুধু বন্ধু হয়ে থাকবে, ওর দুঃখের কথাগুলো আমাকে বলবে, আমার কষ্টের কথা আমি ওকে বলবো, এবং তারপরে আপনাকে যখন বলবে তার সাথে দেখা করার জন্য বাংলাদেশে এসে, তখন দেখা করতে হবে। হ্যাঁ, বাংলাদেশে এসে ও আমার সাথে একবার দেখা করবে, আমি বিয়ে করব অন্য জায়গায়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সমস্যা নেই, বলেন তারপরে কি দাঁড়ালো শেষ পর্যন্ত? হ্যাঁ, তারপরে এই কথা বলতেছে, পরে ও বলতেছে আমি তোমাকে ঘৃণা করি। পরে এটা বলার পরে আমি বলছি দেখো রবিউল, আমি তোমাকে এ পরিমাণ ভালোবাসি, তুমি আমাকে যতই বলো আমি এটা মনে করি যে তুমি এটা এমনি এমনি বলতেছো, এটা তোমার মনের কথা না। পরে বলতেছে না, পরে একটা বকা দিয়ে বলে যে এটা সত্যি, আমি তোকে ভালোবাসি না। সেদিন আমার অনেক কষ্ট হয়, ও যেদিন আমাকে বলে যে আমাকে ঘৃণা করে, সেদিন আমি অনেক কষ্ট পাই যে এই ছেলেটার কারণে আমি সবার কাছে কালারিং হয়েছি। আজ এই ছেলেটাই বললো আমাকে ঘৃণা করে, ঠিক আছে এই ছেলের সাথে আর আমি কথাই বলবো না, ওর মতো করে ভালো থাকুক, আমি আমার মতো করে থাকবো। এটা বলার পরে আমি ফোনটা কাটি। পরে ও আমাকে আবার ফোন দেয়। পরে আমি আপুকে বলি যে আপু, রবিউল না আমাকে ফোন দেয় মাঝে মধ্যে, ফোন দিয়ে শুধু বলে বন্ধুত্ব হয়ে থাকতে, কিন্তু এটা বললে আমার অনেক কষ্ট হয়, আমি ওর বন্ধু হয়ে থাকতে চাই না। পরে বলতেছে যে তাইলে তুই একটা কাজ কর, তুই ওকে বলে দে যে তোর অনেক বড় একটা অসুখ, তাইলে আর ও তোকে ফোন দেবে না, আর তুই নিজেকে এইভাবে ঠিকঠাক রাখতে পারবি। পরে আমি বলছি কি বলবো? পরে বলতেছে তুই বলে দে যে তোর ক্যান্সার হয়েছে, তাইলে আর ওই ছেলে তোকে ফোন দিবে না, ডিস্টার্বও করবে না। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে এটা বলবো। পরে একদিন ভিডিও ফোন দিয়ে ও বলতেছে যে আমি তোমাকে একটু দেখবো। পরে আমি বলছি যে হ্যাঁ দেখতে পারো। বলছে তাহলে তুমি ক্যামেরার সামনে আসো। পরে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে আসতেছি। পরে আপু বললাম যে আপু আমার আর একটা ফোন দিয়ে বললাম আপু তো ভিডিও ফোন দিয়ে দেখতে চাচ্ছে। পরে আপু বলতেছে তুই এখন শুয়ে থাক, চুলগুলো এলোমো করে রাখ, পরে ও যদি তোকে জিজ্ঞাসা তুমি কি অসুস্থ, তুই বলবি হ্যাঁ। পরে আমাকে বলতেছে কি ব্যাপার, তোমাকে আজকে এরকম দেখা যাচ্ছে কেন?
তুমি কি অসুস্থ? পরে আমি বলছি হ্যাঁ অসুস্থ। পরে বলতেছে তোমার কি হয়েছে? পরে বলছে আমার অনেক বড় একটা সমস্যা হয়েছে, এটা কাউকে বলা যাবে না। পরে বলতেছে আমাকে বলো। পরে আমি বলতেছি আচ্ছা রবিউল, তুমি কি আমাকে একটা রাত দিতে পারো সময়? পরে বলতেছে কবে চাও তুমি সেই রাতটা? পরে আমি বলতেছি তোমার যেদিন অফিস বন্ধ থাকে তুমি সেই দিন আমার সাথে সারা রাত কথা বলবা। পরে মালয়েশিয়া আবার রবিবার অফ থাকে, প্রত্যেক রবিবার। পরে আমি বলছি যে তাইলে তুমি একটা রবিবারে আমার সাথে কথা বলবা সারা রাত। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে। পরে কথা বলতেছে ওই দিনকার রাত্রে 10টা বাজে আমি খাবার টাবার খাওয়া রেডি সব কিছু ওকি টকি করার পর আমি রুমমেটকে বলে দিলাম যে আমি এখন সারা রাত কথা বলবো, আমাকে কোনোভাবে তোমরা কেউ বাইরে থেকে কোনো সাউন্ড করবা না। পরে বলতেছে কি আর কার সাথে কথা বলবা? পরে আমি বলছি রবিউলের সাথে। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, তা কথা বলো, আর বেশি আবার কান্নাকাটি করো না, তুমি তো রবিউলের সাথে কথা বললে কান্নাকাটি শুরু করে দাও। পরে বলছি ঠিক আছে আজকে আর কান্না করবো না রে। পরে বলতেছে যে হ্যাঁ ডলিমণি বলো কি বলতে চাও। পরে আমি বলছি যে রবিউল আমার না অনেক বড় একটা অসুস্থ। পরে বলতেছে কি হয়েছে? পরে আমি বলছি আমার না ক্যান্সার হয়েছে। মিথ্যা কথা। হ্যাঁ, ও যে তার ফোন না দিয়ে মাঝে মধ্যে আমাকে এলোমেলো না করে দেয়। পরে বলতেছে যে তাইলে তুমি ডাক্তার দেখাও নাই? পরে বলছে যে আমি বলতেছি হ্যাঁ এখন আমি দুবাইয়ে যাব, ওইখানে যায় চিকিৎসা হবো। আপু বলে দিছে ও জানে যে আমার দুবাই যাওয়ার ক্ষমতা আছে, ওরকম টাকা পয়সা আছে, আমি ইচ্ছে করলে সব জায়গায় যাইতে পারবো, আর এটা বললে ও বিশ্বাস করবে। পরে বলতেছে তাহলে দুবাই যায় ডাক্তার দেখায় সুস্থ হও, আর এটা বেশি সমস্যা নাই, আমাদের এলাকার একটা এরকম হয়েছিল ক্যান্সার, উনি এখনো বেঁচে আছে। বোকা মেয়ে তুমি কান্না করো কেন? আমি তো কান্না করতেছি ওর সাথে আমার শেষ কথা, কিন্তু ও তো বুঝতে পারতেছে না। পরে বলতেছি যে না আমার কেন যেন কান্না আসতেছে, যদি দুবাই যাওয়ার পরে আর আসতে না পারি এই জন্য। পরে বলতেছে আর না কিছু হবে না, তাইলে তুমি যাও। পরে ও বলতেছে যে আমারও একটা শেষ কথা আছে বলবো। পরে আমি বলছি হ্যাঁ তুমি বলতে পারো তোমার শেষ কথা। পরে বলতেছে যে কি তুমি আমাকে আজকের পর থেকে আর কখনো ফোন দিবা না, ও আমাকে বলতেছে। পরে আমি বলছি ঠিক আছে। আর পরে বলতেছে আমি তোকে এতটাই ঘৃণা করি যে একটা পতিতালার বেশ্যাকে আমি যে সম্মান দিই আমি তোকে সেই সম্মানটা দিই না। পরে আমার এটা বলার পরে আমি তো অনেক কান্না করি যে আমি তো তোমার সাথেই শুধু খারাপ কাজ করছি, তাইলে তুমি আমি যদি খারাপ হই তাইলে তো আমার সাথে তুমিও খারাপ, তাইলে তুমি একটা বেশ্যাকে বিশ্বাস করো আমাকে বিশ্বাস করো না কেন? পরে বলতেছে যে তুমি শুধু নাটক করো, এটা বলতেছে। পরে আমি বলছি রবিউল বিশ্বাস করো আমি আমাকে নাটক করে এটা বলে কেন? আমি ওই যে বাসাটায় কাজ করতে গেছিলাম ওইটা ওর বিশ্বাস হয় নাই, যেই মেয়ে করবে কাজ অন্যর বাসায়। আর নাটক হচ্ছে ওই যে আমি বলছিলাম যে বাড়ি থেকে আমাকে কেউ মেনে নেবে না, বাড়িতে উঠাবে না, এটাকে নাটক বলে। আর ওই যে ওকে যে বলছিলাম যে ঠিক আছে তুমি যখন আমাকে মেনে নিচ্ছ না তাইলে ঠিক আছে তুমি তোমার মতো থাকো, আমার জীবনের ডিসিশন আমি নিজেই নেব। ও এই 3টা জিনিস বিশ্বাস করতে পারে না, এই জন্য আমাকে এখনো বলে আমি ওর সাথে নাটক করি। পরে এটা বলার পরে ও যখন এটা বলতেছে পরে আমি বলছি যে আর কিছু বলবা? পরে বলতেছে হ্যাঁ তুমি আর কখনো আমার নাম নিবা না। এখানে একটা কথা একটু থামিয়ে দিয়ে বলছি, গল্পটা শেষের দিকে চলে এসছে প্রিয় শ্রোতা, আপনাদেরকে আমি আরও একবার বলছি যারা তখন ধরে শুনছেন, ওকে আপনাদের দেখা উচিত। কেন দেখা উচিত? তার প্রধানতম কারণ হচ্ছে ও দেখতে সুন্দর, ও অসুন্দর না। আর দ্বিতীয়ত হলো শি ইজ ডেসপারেট টু ডিসকভার হারসেলফ। এই জায়গাগুলো থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, এবং শেখার জায়গাটা আমি একটু পরে আসতে চাই, এবং অনেকেই বারবার নক করছেন আমাকে, সেই জন্য গল্প চলাকালীন বলছি যে ওনার অনুমতিক্রমেই একটা ভিডিও ফুটেজ আমি আপলোড করেছি ওনার। তারপরে কি হলো? ও তারপরে এসব ফোনটা কেটে দিলেন, রেখে দিলেন? না ফোন রাখে নাই। পরে আমি বলতেছি যে রবিউল আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাকে ভালোবেসেই থাকবো, আর তুমি আমাকে যতই ঘৃণা করো আমি তোমার অপেক্ষায় থাকবো। তুমি এসে আমার সাথে যোগাযোগ করো আর না করো সেটা ব্যক্তিগত তোমার ব্যাপার, কিন্তু সৃষ্টিকর্তা জানবে আমি তোমার জন্যই আছি। আর তুমি এই যুগে আমার না হলে আমি পরকালে যেন তোমাকে পাই, তুমি আমার ওই কালে হইও, আমার শুধু তোমার কাছে এতটুকুই অনুরোধ। পরেও বলতেছে হায় রে পাগল, আমি এই কালেই তোমার হইলাম না, ওই কালে হই কিভাবে? পরে আমি বলতেছি এই কালে তো তুমি আমার হইলা না, আমি ওই কালে সৃষ্টিকর্তার কাছে চেয়ে নেব,
তুমি যখন তো আমার হয়ে থাকো। পরে বলতেছে তুই আমাকে এত ভালোবাসোস যে আমার তোকে লাগবই। পরে আমি বলছি হ্যাঁ আমার তোমাকে দরকার। পরে বলতেছে ঠিক আছে সেটা তোমার ব্যাপার, তুমি কিভাবে তোমাকে নিজেকে গুছিয়ে নেবে সেটা তোমার ব্যাপার। পরে এই বলে কথা বলা বন্ধ করে দেয়। পরে আমি ওকে ব্লক করে দিই। ব্লক করে দেওয়ার কত মাস আগের ঘটনা এটা? এই ঘটনা হচ্ছে 2 মাস আগে। 2 মাস আগে। এরপরে আপনাদের সঙ্গে কথাবার্তা হয়েছে? আবার হ্যাঁ। হয়েছে, আমি জানি হবে। লাস্ট আপডেট কি আমাকে একটু বলেন তো। লাস্ট কথা আমি ওর মানে আমার ওই দিনকে খুব খারাপ লাগে। লাস্ট কবে কথা হয়েছে আপনার সঙ্গে? লাস্ট কথা হয়েছে 3 দিন আগে। 3 দিন আগে। ওই সময় লাস্ট কথাটা কি ছিল? এই ধরনের কথাবার্তাই তো হচ্ছে, আপনি ওকে ভালোবাসেন, সে আপনাকে পাত্তা দেয় না। আচ্ছা হ্যাঁ। পরে লাস্ট কথা হচ্ছিল ও ও আমি লাস্ট কথা হয়েছিল যে আমি এখানে আসব, আমি এখানে ফোন করছি। এবং আপনি গল্পটা শোনাতে চান, সে গল্পটা শুনতে চাবে না, বা আপনি বলছেন নাটক করেছে। আমি আপনাকে কয়টা কোশ্চেন করি, আপনি কোশ্চেনগুলো খুব ঠান্ডা মাথায় উত্তর দেন। নাম্বার 1, আপনি এখানে কেন আসছেন এই গল্পটা বলার জন্য? প্রথম একদম ভেতর থেকে যেটা আসবে সেটাই অনেস্ট অপিনিয়ন বলেন। কেন গল্পটা বলতে আসছেন? ওকে শোনানোর জন্য? ওকে শোনানোর জন্য নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? ওকে তো আমি পৃথিবীর যে জায়গায় যাই যতভাবেই বলি তো এটা আমাকে বিশ্বাস। তাহলে গল্পটা কেন বললেন? গল্পটা বললাম যে আমি শুধু বারবার ওকে ভালোবেসে ভুল করে যাচ্ছি, তা এরকম ভুল যাতে আর কেউ না করে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। আপনি জানেন আপনি ভুল করে যাচ্ছেন, কিন্তু আপনি ওখান থেকে বের হয়ে আসতে পারছেন না, রাইট? আমি আসতে পারি না। রাইট। আমি এবার আপনাকে কয়েকটা কথা বলি, শুধু আপনাকে না, যারা শুনছে তাদের সবাইকে কয়েকটা কথা বলি। প্রিয় শ্রোতা, এই কথাগুলো নতুন না, আমি বহুবার বলেছি। যে মানুষটা ভুল করে, যে মানুষটা অপরাধ করে, সে মানুষটা জানে, কিন্তু কখনো কখনো সিচুয়েশন তাকে বের হয়ে আসতে দেয় না। একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেকটা জিনিসই খারাপ হোক ভালো হোক, এটা একটা শক্তি। যে শক্তি যত বেশি পাওয়ারফুল বা যত বেশি এনার্জি রাখে, সে শক্তির দিকেই আমরা ধাবিত হবে, সেটাই স্বাভাবিক। ওর লাইফে খারাপটা যতটা শক্তি নিয়ে এসছে, ওর লাইফে ভালোটা যদি ওই পরিমাণ বা ওর চেয়ে বেশি যদি শক্তি নিয়ে পাশাপাশি দাঁড়াতো, তাহলে ও একটা সিদ্ধান্ত নিতে পারতো। কারণ ওর মধ্যে বোধ আছে, ও জানে ভুল করছে, কিন্তু ওখান থেকে বেরো আসতে পারছে না, কারণ ওর সামনে কোনো ভালো অল্টারনেটিভ নাই। আমি যে কথাগুলো আপনাকে বলবো সেগুলো বিশ্বাস অবিশ্বাস করা একান্তই আপনার বিশ্বাস, কিন্তু আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি বিশ্বাস করি। প্রথমত আপনাকে কিছু বিষয় বলছি যেটার আসলে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আমার জানা নাই, বাট দিস ইজ অ্যাবসলিউটলি ট্রু। কীরকম? একটা মানুষ যখন কাউকে লাভ করে, পাগলের মতো লাভ করে, একপাক্ষিক লাভ যখন হয়ে যায়, যেটা আপনি হচ্ছে রবিউলকে করছেন, হ্যাঁ, এবং ওই পক্ষ যদি বুঝতে পারে আমি যাই করি না কোনো মেয়েটা আমার সঙ্গে থাকবে, এবং তার যদি অন্যরকম উদ্দেশ্য থাকে, শারীরিক সম্পর্ক, টাকা পয়সা নেওয়া, আমি ধরে নিচ্ছি রবিউলের এই ধরনের ছিল না, আপনাকে দেখে সে কিছুদিনের জন্য হলেও ভালোবেসেছে। ও যদি বুঝতে পারে, এক পক্ষ যদি বুঝতে পারে যে আরেক পক্ষ ভয়ঙ্করভাবে আমার উপর দুর্বল, আমি যাই করি না কেন সে সেটা মেনে নেবে, তাহলে ওই পক্ষ থেকে তুচ্ছতাচ্ছিল্য আসবেই আসবে, আসবেই আসবে। ইউ ক্যান রাইট ইট ডাউন, এটা কপি করে রেখে দেন, আসবেই আসবে। এবং আসলে কিন্তু বিষয়টা এরকম না যে সেই মানুষটা আপনাকে ভালোবাসেন এটা প্রমাণ হয়ে যায়, হ্যাঁ। এবং এই তুচ্ছতাচ্ছিল্য একটা সময় সহ্য করতে 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 অপরপক্ষ এক সময় বাস্ট আউট করবে, এবং বাস্ট আউট করার পরে যেটা হবে সেটা খুব ভয়ঙ্কর রকমের হয়। বাস্ট আউট করার আগ পর্যন্ত সে তার জন্য জীবনের সব কিছু করতে রাজি, বাবা মা ছাড়তে রাজি হয়, ঘর থেকে বেরোতে রাজি হয়, ওই যে সুদের ওপর টাকা, আরও অনেক অন্যায়মূলক কাজ যেটা ও করেছে বাচ্চা নিয়ে, এ ধরনের অনেক কাজ করতে রাজি হয়। কিন্তু যখন শক্ত হয়ে যায়, না ছেলেটা আমার জীবনে শুধু ভয়ঙ্কর রকমের ক্ষতি করে যাচ্ছে, ছেলের জায়গায় মেয়েও হতে পারে, মেয়েটা আমার জীবনে শুধু ভয়ঙ্কর রকমের ক্ষতি করে যাচ্ছে, তখন যে ঘৃণাটার জন্ম হয়, সেই ঘৃণার দেয়াল এত বেশি শক্তিশালী হয় যে ওটা আর ভাঙা যায় না। এখানে একটা খুব ছোট্ট টেকনিক আছে, আপনাদেরকে বলি, ইউ ক্যান অ্যাপ্লাই ইট। যদি বোঝেন যে অপরপক্ষ আপনার এই ভালোবাসার দুর্বলতার সুযোগ নিচ্ছে, তাকে আপনি জীবনে কোনোদিনও কোনো সিচুয়েশনে পায়ে ধরে হোক, হাতে পায়ে ধরে হোক, জীবনের সর্বোচ্চ সমস্ত কিছু দিয়েও হোক না কেন, রিকোয়েস্ট করে আপনার ভালোবাসায় ফেরাতে পারবেন না। আই ক্যান রাইট ইট ডাউন, আপনাকে আমি বলতেছি, পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না। যেটা করে আপনি ফেরাতে পারেন সেটা হচ্ছে ও আপনার সাথে যেরকম আচরণ করতেছে আপনিও করেন, ভালোবাসেন কিন্তু আপনিও ওটা করেন। করলে দেখবেন যে ও অটোমেটিক্যালি নিজেকে রিয়েলাইজ করা শুরু করবে। ওর ভিতরে যদি বিন্দুমাত্র টানও থাকে আপনার জন্য, ভালোবাসাও থাকে আপনার জন্য, ও কাম ব্যাক করবে। এবং কেন জানি না, এটা প্রকৃতিরই একটা নিয়ম, যখন একটা মানুষ আরেকটা মানুষের কাছ থেকে সরে যায়, তখন ভিক্ষা মেগেই হোক বা নিজের দুর্বলতা দেখিয়েই হোক, ড্রাগ নিয়ে হোক বা যেটাই করে হোক না কেন, আমরা এই জিনিসটা করে তাকে আমাদের কাছে টানার চেষ্টা করি, এবং দ্যাট ইজ দ্য রংয়েস্ট ওয়ে। আমি মনে করি এটা হচ্ছে সবচাইতে ভুলতম পন্থা। এটা করানোই যাবে না। এটা আপনি যত বেশি করবেন, ওর জায়গা থেকে ধরে নেবে হ্যাঁ এরকমই তো হওয়ার কথা ছিল, ওর বিন্দুমাত্র লাভ জমা হবে না আপনার প্রতি, বরং দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে। ওকে, ওই যে একটা গান আছে না হিন্দিতে, কি যেন একটা, আমি অত ছবি দেখা হয় না, যে ব্রেকআপ হয়ে গেছে, ব্রেকআপের জন্য পার্টি করছে, গান করছে, এখনকার সময়টা হচ্ছে এরকম, অ্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি ওয়ার্ক। যদি আপনার কাছ থেকে কেউ চলে যেতে চায়,
তো আপনার মনে হচ্ছে ফাইন, ওকে আপনি লাভ করেন, ঠিক আছে তুমি যাচ্ছ যাও, ওকে ফাইন, আমিও থাকলাম না তোমার সঙ্গে। অ্যান্ড বিলিভ মি, ও যদি আপনাকে ভালোবাসে ও আপনার কাছে ব্যাক করবে, বিকজ আসলে এই পায়ে ধরে লাভ হয় না। আপনার জন্যে এটা হচ্ছে আজকে থেকে শিক্ষা। আপনি যদি এটা প্র্যাকটিস করেন, 6 মাস প্র্যাকটিস করেন, ওর ভিতরে যদি রিয়ালাইজেশন থাকে, আমি জানি না ও শুনছে কিনা রবিউল, ও যদি বাই হার্ট এটা ফিল করে আপনাকে, যেন আপনাকে লাভ করে, তাহলে আপনার কাছে ফিরবে। এবং ফিরলে আপনি সঙ্গে সঙ্গে তাকে রিসিভ করবেন না। লাস্ট 1 বছর যা করছো আপনার সঙ্গে, সম্পর্ক কত দিনের? 2 বছর। 2 বছর, তার মধ্যে 1 বছরেই বিদেশ গেছে কতদিন যাবত? বিদেশ গেছে 1 বছর। 1 বছর। লাস্ট 1 বছর আপনার সাথে যেটা করছে সেটা আপনি সুদে আসলে আগে আদায় করবেন। না আমি একটু শেষ করি। যদি আপনি সেটা করতে পারেন তাহলে দেখবেন যে ও ওর জায়গাটাতে অনেক বেশি সফট হয়ে গেছে এবং ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস, এটা কাজ করবে। আর যদি আপনি এটা করতে না পারেন তাহলে সারা জীবনে ইউ উইল শো ইউর সফটনেস, অ্যান্ড লাস্টলি গিয়া যেটা হবে যে ও আপনাকে ইউজ করেই যাবে। আমরা যখন ভুল করি তখন আমরা জানি, কিন্তু ওই ভুলের সামনে কিছু কিছু ইমোশন, কিছু ভয়ঙ্কর রকমের ফিলিংস এত বেশি বাধা হয়ে দাঁড়ায় যে আলটিমেটলি ভুলটা করছি ওই সেন্সটা মাথায় থাকে না। আপনি যখন বাচ্চাটা কনসিভ করেছেন তখন আপনি জানতেন যে আপনি ভুল করছেন। আপনি যখন ওর সঙ্গে শারীরিকভাবে মেলামেশা করেছেন তখন আপনি জানতেন আপনি ভুল করছেন, এটা একটা অপরাধ। বাচ্চাটা কনসিভ করার পরে বাচ্চাটাকে যখন মেরে ফেললেন পেটের মধ্যে তখনও আপনি জানেন অপরাধ। তারপরও আপনি ওর কাছ থেকে সরে আসতে পারেন নাই, কারণ ওর প্রতি আপনার একটা অন্ধ ফিলিংস আছে। অন্ধ ফিলিংস নিয়ে সারা জীবন রান করা যায় না, অন্ধ ফিলিংস সারা জীবন থাকে না। এবং যারা যখন অন্ধ ফিলিংসে থাকে তখন এটা এই কথাটা বিশ্বাস করে না। যখন জীবন থেকে চলে যায় অন্ধ ফিলিংসটা হঠাৎ করে একদিন কিংবা ধীরে ধীরে ক্ষয়ে যায়, তখন বোঝা আরে জীবনে কত বোকা ছিলাম, ভয়ঙ্কর রকমের বোকা ছিলাম। পৃথিবীতে একটা কাপলও নাই বা হিস্ট্রিতেও নাই প্রেমের সম্পর্ক হয়েছে, একটা পরিণতিতে গিয়েছে বিয়ের পরে, ঠিক আছে ফাইন, এবং যেই ধরনের ভালোবাসা নিয়ে তাদের মধ্যে সম্পর্কটা তৈরি হয়েছে, আকর্ষণ তৈরি হয়েছে, সেই সম্পর্কটা সারাটা জীবন বা সেই আকর্ষণটা সারা জীবন ছিল। এটা মানুষের পক্ষে সম্ভবই না, কোনোভাবেই সম্ভব না। একটা সার্টেন পিরিয়ডের জন্য এই ফিলিংসটা থাকে, এই ফিলিংসটা ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়, অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়, বিয়ের পরে সেটা রেসপন্সিবিলিটির দিকে চলে যায়, অন্যদিকে চলে যায়।